আসসালামু আলাইকুম সকলকে, সবাইকে স্বাগতম। আজকে বাংলা সেকেন্ডের বেশ কয়েকটা ক্লাস তো হয়ে গেছে, হচ্ছে আমাদের ফুল ইবিআই কোর্সের দশম ক্লাস, বাংলা দ্বিতীয় পত্র সমাসে প্রিপোজিশনের ক্লাসটা ওই দিন টেকনিক্যাল প্রবলেম দুইবার শাটডাউন হয়ে গেছে, তাই আমি নিতে পারিনি। আজকে হচ্ছে আমাদের রুটিন ওয়াইজ, এই রুটিন ওয়াইজ ক্লাসটা আগামীকাল হওয়ার কথা ছিল, বাট একটু সোয়াপ হয়েছে, আগামীকালের ক্লাসটা আমি আজকে নিচ্ছি। আর আজকে যে ক্লাসটা রাফি ভাইয়ার নেওয়ার কথা ছিল সেটা ভাইয়া আগামীকাল নেবেন। সো আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সমাস। এর আগে উচ্চারণ পড়া হয়েছে, বানান পড়া হয়েছে, এরপর ব্যাকরণিক শব্দ শ্রেণী আসে, বাট ব্যাকরণিক শব্দ শ্রেণীটা একটু পরে দেখবো আমরা। সমাজটা আগে শেষ করে নিই। সমাজ মোটামুটি মানে একটু টাফ লাগলো, সমাজ টপিকটা খুব একটা বড় না, ঠিক আছে। আর সমাজ টপিকের সাথে আরেকটা যে টপিক আছে সেটা আছে উপসর্গ। ভাই পয়েন্টার অপশনস। তো সমাসের সাথে আরেকটা টপিক যেটা আছে সেটা হচ্ছে উপসর্গ, ঠিক আছে। সো হয় সমাস অ্যান্সার করতে হবে অথবা উপসর্গ অ্যান্সার করতে হবে, হয় সমাস অথবা উপসর্গ। এখন যেটাই অ্যান্সার করো সেটা থেকে 5 মার্ক, ঠিক আছে। যদি সমাস থেকে অ্যান্সার করো তোমাকে বলবে যে কোনো 5টা সমাস লিখতে, যে কোনো 5টা শব্দের সমাস, এবং সাথে সেই সমাসের ব্যাস বাক্য করে, মানে যে শব্দটা দিবে সেই শব্দের ব্যাস বাক্য করে লিখতে হবে, ঠিক আছে। আর যদি উপসর্গ দেয়, উপসর্গের ক্ষেত্রে কিছু ফিক্সড কোয়েশ্চেন আছে, এটা আমি যে কোনো একটা ক্লাসে ছোট্ট করে দেখা দিব, কারণ উপসর্গ থেকে একদম মানে কি বলা যায়, খুব যে ইনোভেটিভ কোনো কোশ্চেন আসে বা খুব যে কঠিন কিছু আসে এমন না। উপসর্গ কাকে বলে, কত প্রকার ও কি কি, কোন প্রকার ভেদের মধ্যে কি কি আছে, এটা ইরেগুলারলি আসে। আর হচ্ছে অর্থবাচকতা অর্থদত্তকতা রিলেটেড একটা কোশ্চেন আছে, এটা আমি যে কোনো একটা ক্লাসে শেষ দিয়ে দেখা দিব। তো আজকে মেনলি আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আমাদের সমাস, ঠিক আছে। সো উপসর্গের ক্ষেত্রে, উপসর্গের চেয়ে আমি সমাসটা বেশি প্রেফার করি, কেন উপসর্গ অথবা সমাস দিতে হবে। আমি একটু কি বলা যায়, আমি প্লাস দিয়ে লিখে বলছি, এখানে প্লাস না, এখানে অথবা হওয়া উচিত, ঠিক আছে, এখানে অথবা হওয়া উচিত। সো এখানে অথবা হওয়া উচিত। উপসর্গ দিয়েও 5 মার্ক তোলা যায়, সমাস দিয়েও 5 মার্ক তোলা যায়, বাট সমাসের ক্ষেত্রে যেটা হয়, যেহেতু 5টা ওয়ার্ড আমাকে দিবে, যেহেতু 5টা শব্দ আমাকে দিবে, সো এই 5টা শব্দের জন্য আমি পাবো 5 একে 5, ঠিক আছে। প্রতিটা শব্দ ঠিক করবো, প্রতিটা শব্দের জন্য আমাকে 1 মার্ক করে দিবে। এখানে আমার মার্ক কাটার স্কোপ খুবই কম। কিন্তু উপসর্গ থেকে আমাকে যে কোশ্চেনটা দিবে, আমাকে জিজ্ঞেস করবো উপসর্গ কাকে বলে, সেখানে 1 মার্ক। আর উপসর্গের আরেকটা ব্রড কোশ্চেন দিবে, হয় কত প্রকার কি কি দিবে, অথবা উপসর্গের মধ্যে কিছু একটা লিখতে বলবে, যে বাংলা উপসর্গ, ফার্সি উপসর্গ, এরকম নিয়ে কিছু একটা লিখতে বলবে, অথবা যা অর্থবাচকতা অর্থদত্তকতা রিলেটেড একটা কোশ্চেন আছে সেইটা আসবে। সো এই একে না হয় ফুল মার্ক পাইলা, বাট এই চারে ফুল মার্ক পাওয়া খুব টাফ। এই চারে নর্মালি হয় 2 দেয়, নাহলে 3 দেয়, রিটেনে মার্ক কম দেয়, ঠিক আছে। সো উপসর্গে 5 আউট অফ 5 তোলা যথেষ্ট কষ্ট। অ্যাটলিস্ট দেখা যায় তুমি ঠিক মতো লিখতেছো, তুমি সবই ব্যাখ্যা করতেছো, বাট স্টিল তোমার কত দিতেছে, 4 আউট অফ 5। ওকে, সো এই 4 আউট অফ 5 এর জায়গায় এখানে 5 আউট অফ 5, এই জিনিসটা কিন্তু খুব ক্রুশিয়াল। এমন যদি হয় যে 1 মার্কের জন্য 2 মার্কের জন্য তোমার বাংলা A+ মিস হয়ে যায়, এই জিনিসটা কিন্তু খুবই প্যাথেটিক, খুবই প্যাথেটিক। দ্যাটস ওয়াই আমি প্রিফার করি যে উপসর্গ ব্যাকআপ হিসেবে, উপসর্গটা তুমি রাখো ব্যাকআপ হিসেবে, ঠিক আছে, উপসর্গটা তুমি রাখো ব্যাকআপ হিসেবে। আর মেইনলি বা মেইন স্ট্রিমে তুমি ফোকাস দাও সমাসে, ঠিক আছে। মেইন স্ট্রিমে তুমি ফোকাসটা সমাসে দাও। সো এক তো ক্লাস দেরিতে শুরু হয়েছে, তার উপর মানুষও আস্তে আস্তে যুক্ত হয়েছে, তাই আমি কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, একটু মানবন্টন নিয়ে কথাবার্তা বললাম, ঠিক আছে। আমি একটু মানবন্টন নিয়ে কথাবার্তা বললাম। কি ব্যাপার, আমার ফোনে জুম হয়ে গেছে কেন? কোন কাহিনী শুরু করছে? সমাস অনেকবার পড়ছো তাও মনে থাকে না? আচ্ছা, সমস্যা নেই, সমাস মনে থাকে না, আমি কিছু জিনিস দেখা দিব, তোমার সমাসের সব মনে রাখার দরকার নেই। কিছু কিছু জিনিস, সমাসের কিছু ট্রেটস বা কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স দিয়ে তুমি সমাসটাকে বুঝবা, ঠিক আছে। সমাস যে একদম তোমাকে স্পেসিফিক্যালি উচ্চারণ বানানোর মতো, মানে একদম যেভাবে মনে রাখতে হবে না, সমাসের ব্যাপারটা একটু ডিফারেন্ট। আমি আস্তে আস্তে একটা করে সমাস দেখাবো, তোমরা সেই অনুযায়ী বুঝতে পারবা, ঠিক আছে। সমাসকে তুমি যদি ভাঙতে পারো, তুমি জাস্ট সমাসকে কিভাবে ভাঙতে হবে যদি এইটুকু বুঝতে পারো, একটা ওয়ার্ডকে কিভাবে ভাঙতে হবে সেইটা যদি তুমি বুঝতে পারো, তোমার সমাস নিয়ে কোনো প্যারা হবে না, 5-এ 5 তোমার জন্য খুবই ইজি। সমাস টপিকটা খুব ইজি টপিক, পোলাপান ভয় পায় আমি জানি, বাট এই টপিকটা তুমি যদি পারো, এই টপিকে তোমাকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। আমার এই ক্লাসটা আছে করবা, আজকের ক্লাসটা তোমরা যেভাবে করবা সেটা হচ্ছে, আমার ফোনটা একটু আগে রোটেশন অফ করে নি ভাই, নাহলে আবার একটু ঝামেলা করবো। আচ্ছা, হ্যাঁ, সমাস দেওয়াটা বেস্ট হবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো সমাজটা যদি তুমি সেভাবে একটা ওয়ার্ডকে ভাঙতে পারো, তোমার জন্য আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। ওয়ার্ড ভাঙতে পারলে কোনো প্রবলেম হবে না। সো আজকের ক্লাসটার ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তুমি আজকের ক্লাসের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখবে সেটা হচ্ছে, বা আজকের ক্লাসের পর পরের স্টেপটা কি হবে, আজকের ক্লাসে হচ্ছে তুমি প্রথমে আমার ক্লাসটা করবে, ঠিক আছে। প্রথমে তুমি ক্লাসটা করবা, ক্লাসটা করা শেষ, তুমি ক্লাস থেকে বুঝছো, এখন ডিরেক্ট সলভ করতে না আগে তুমি আমার লেকচার পিডিএফটা একবার পড়ো। আমি ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ লেকচার পিডিএফ আপলোড দিয়ে দিব, সেই লেকচার পিডিএফটা পড়ে ফেলবা। লেকচার পিডিএফটা পড়ার পর তুমি করবা কি, বিগত বছর যতগুলো বোর্ড কোয়েশ্চেন আসছে না, সেই বোর্ড কোয়েশ্চেনগুলো, যতগুলা বোর্ড কোয়েশ্চেনে আসার সমস্যা আছে, যতগুলা বোর্ড কোয়েশ্চেনের সমস্যা আছে, আমি কিন্তু আজকে সব নিয়ে আসিনি, কারণ বোর্ড কোয়েশ্চেন আসার সময় যদি আমি আনতে যাই না, আমার
এখন থেকে শুরু করে আগামী 2 থেকে 3 ঘন্টা খালি সমাজে টাইপ করতে হবে। জাস্ট যদি আমি টাইপ করা শুরু করি, এতগুলা মানে শুনে মনে হতে পারে ভাই এতগুলা, বাট অ্যাকচুয়ালি এতগুলা না। তুমি দেখবা 40টা 50টার মতো সমাস একই ক্যাটাগরিতে, এইদিকে 40টা 50টা একই ক্যাটাগরি, আবার এদিকে 30টা 40টা একই ক্যাটাগরি। এরকম করে তুমি যদি কয়েকশো দেখো, তুমি দেখবা সেই কয়েকশোকে তুমি 10 থেকে 12টা ক্যাটাগরির মধ্যে ভাগ করে ফেলছো, ঠিক আছে? সো ওই ক্যাটাগরির মধ্যে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আর বোর্ড কোশ্চেনটা 2 ধাপে সলভ করা। প্রথমে হচ্ছে একবার তুমি জাস্ট কোশ্চেনগুলো দেখবা, প্রথমবারে কি বলা যায়, প্রথমবারে তুমি জাস্ট কোশ্চেনগুলো দেখবা, তুমি জাস্ট কোশ্চেনগুলোকে একবার মানে অ্যান্সার যা যা আছে কোশ্চেন সহ অ্যান্সারটা একবারে পড়ে ফেলবা, ঠিক আছে? কোশ্চেন আছে 2টা একসাথে। আর সেকেন্ড রাউন্ডে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি সবগুলা সলভ করবা, ঠিক আছে? বা যেটা যেটা তোমার দেখে মনে হবে, যদি সব সলভ করার টাইম না পাও, যেটা যেটা দেখে তোমার মনে হবে যে তুমি এই জিনিসটা পরে ভুলে যেতে পারো, এই জিনিসটা তোমার সমস্যা হতে পারে, ওই জিনিসটা সলভ করো এবং মার্ক ইট আউট, ঠিক আছে? মার্ক ইট আউট। তাহলে মার্ক করে রাখলে হবে কি, তুমি আগামীতে যখন সমাজ রিভাইজ দিতে যাবা, তুমি জাস্ট আমার লেকচার স্লাইডটা পড়বা। আগামীতে তুমি যখন রিভাইজ দিতে যাবা, সেই সময় তুমি লেকচার স্লাইডটা পড়েই যদি জাস্ট মার্ক করার সমাজগুলো দেখে ফেলো, তুমি দেখবা যে তোমার যে যে জায়গা ভুল হওয়ার মতো সেগুলো কভার। কারণ ক্লাস দ্বিতীয়বার করার দরকার নেই, বোর্ড কোশ্চেন তুমি সব করে ফেলছো, সব পারবা। যেগুলো পারবা না ওগুলো অলরেডি মার্ক আউট। তো মার্ক আউটগুলো যদি পড়ে ফেলো, তাহলে কিন্তু তোমার জানার বা তোমার পড়ার আর কিছু বাকি থাকবে না, ঠিক আছে? সমস্যা তোমার পাঁচে পাঁচ ইনশাআল্লাহ কেউ আটকাতে পারবে না। ওকে, সো আসো আমরা শুরু করি। ওকে, একটু কমেন্ট টমেন্ট দেখা যাক আপনাদের কি অবস্থা। কালিটা একটু গাঢ় আর মোটা, পাওয়ার পয়েন্টে না কালি গাঢ় আর মোটা হয় না, বুঝছো? পাওয়ার পয়েন্টে না কালি গাঢ় আর মোটা হয় না, এই প্রবলেমটা। মানে এখানে পাওয়ার পয়েন্টে একটা জিনিস হচ্ছে কি, পাওয়ার পয়েন্টে কালির কালার বা একদম মোটা ডেন্সিটিটা ফিক্সড, ঠিক আছে? সো এটা আমি বড় ছোট করতে পারবো না, এটা পসিবল না, ঠিক আছে? সো আসো শুরু করা যাক। সমাসের প্রকারভেদ বা সমাসটা নিয়ে একটা বেসিক পরিচয়। সমাসটা কি? 2 বা ততোধিক পদকে এক পদে পরিণত করাকে সমাস বলে। মানে বুঝতেছো? একটা মানে এটা কাইন্ড অফ বাক্য সংকোচনের মতো। তোমাকে বাক্য দিবে না, তোমাকে একটা ফ্রেজ দিবে, সেই ফ্রেজের মধ্যে কিছু ওয়ার্ড থাকবে, তোমাকে একটা শব্দগুচ্ছ দিবে, তার মধ্যে আগে পরে কিছু শব্দ থাকবে। সেই শব্দগুলাকে বা সেই পদগুলাকে যুক্ত করে, সেই পদগুলাকে কানেক্ট করে তোমাকে একটা শব্দ বা একটা পদ বানাতে হবে। এইটাকে যে নিয়ম অনুযায়ী করা হয় সেটাকে বলা হয় সমাস। সো সমাসের ক্ষেত্রে আমরা যখন পড়তে যাব, কিছু কিছু টার্ম আমাদের জানা লাগবে। সেই টার্মগুলো হচ্ছে পূর্বপদ, ব্যাসবাক্য, পরপদ, সমস্ত পদ। ব্যাপারটা কি, আমাকে বলো না 2 বা ততোধিক পদকে এক পদে পরিণত করা। সো এখানে দেখো সিংহ চিহ্নিত যে আসন, এই যে পুরা জিনিসটাকে আমাকে একটা পদে পরিণত করতে হবে। আমি যদি এটাকে এক পদে পরিণত করি, সিংহ চিহ্নিত যে আসন, এটাকে এক পদে পরিণত করলে হবে সিংহাসন, ঠিক আছে? এখন আমি জিনিসটাকে ব্যাখ্যা করতেছি। এই যে সিংহাসন, আমি একটা ওয়ার্ডকে অ্যান্সার হিসেবে পাইলাম না? সো সমাসবদ্ধ আমি যে ওয়ার্ডটা পাবো, সমাস দ্বারা বদ্ধ যে ওয়ার্ডটা আমি অ্যান্সার হিসেবে পাচ্ছি, সেটাকে বলা হয় সমস্ত পদ, সেটাকে বলা হয় সমস্ত পদ। এখন এই সমস্ত পদ কিন্তু একা একটা পদ, যে এই পদটা কিন্তু 2 বা ততোধিক পদ, এই যে উপরের যে আরো কয়েকটা পদ আছে, আরো কয়েকটা ওয়ার্ড আছে, সে আরো কয়েকটা ওয়ার্ড বা আরো কয়েকটা পদ নিয়ে গঠিত, ঠিক আছে? এখন এই একটা পদ যে আরো 2 বা ততোধিক পদ নিয়ে গঠিত, এই জায়গাটায় জাস্ট এই জায়গাটায় হচ্ছে এই সিংহাসন ওয়ার্ডটা 2টা ওয়ার্ড নিয়ে গঠিত, সিংহ আর আসন। কিভাবে? এই যে সিংহ চিহ্নিত যে আসন, ঠিক আছে? তো এই যে সিংহ ওয়ার্ডটা কিন্তু শুরুর অংশটা গঠন করছে এবং আসন অংশটা, আসন পদটা লাস্টের অংশ গঠন করছে। সো যে অংশটা বা যে পদের যে অংশটা হচ্ছে মানে সমস্ত পদের শুরুর পার্টটা গঠন করছে, সেটা তো পূর্বে আসছে, ঠিক আছে? যেটা পূর্বে আসে, যে এতগুলা পুরা পদের মধ্যে যে পদটা পূর্বে আসে সেটাকে পূর্বপদ বলে, এবং যেটা লাস্টে সেটাকে পরপদ বলে। তো এই পূর্ব পদে যে 2 বা ততোধিক পদ থাকে না, এই 2 বা ততোধিক পদের মধ্যে যদি 2টা পদ থাকে, একটা পদ হয় পূর্বপদ আর একটা পদ হয় পরপদ। ওকে, এই পূর্বপদ আর পরপদ এই 2টা যুক্ত হয়ে সমস্ত পদটা গঠন হয়। কিন্তু এইটাকে যখন আমরা ভেঙে লিখতে যাই, তখন দেখা যায় শুধু সিংহ আসন লিখলে হবে না, পুরো একটা ছোট্ট শব্দগুচ্ছের মধ্যে লিখতে হবে, যে পুরো সেন্টেন্সটা যে লেখা হয়েছে সিংহ চিহ্নিত যে আসন, এই পুরা জিনিসটা, এই পুরা লেখাটা হচ্ছে ব্যাস বাক্য, ঠিক আছে? এই পুরা লেখাটাকে বলা হয় ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের শুরুর ওয়ার্ডটা, এই ব্যাস বাক্যের একদম প্রথম ওয়ার্ডটা হচ্ছে পূর্বপদ, আর একদম লাস্টের ওয়ার্ডটা, যে লাস্টের ওয়ার্ডটা ইয়া গঠন করতেছে, এই যে তোমার সমস্ত পদ গঠন করতেছে, সেইটা হচ্ছে পরপদ, ঠিক আছে? তো হ্যাঁ আছে ভাই, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। রাফি ভাই চলে যাচ্ছে, আচ্ছা আল্লাহ হাফেজ ভাই। সো যেটা বলতেছিলাম, 2 বা ততোধিক পদকে এক পদে পরিণত করাকে সমাস বলে। সো আমি যখন সমাস গঠন করব, সো আমি যখন সমাস গঠন করব, তখন যেটা হবে, যে ওয়ার্ডটা আমি সমাসের অ্যান্সার হিসেবে পাবো সেটা হচ্ছে সমস্ত পদ। এই সমস্ত পদ যে একটা পদ, এই একটা পদ কিন্তু একাধিক পদের সমন্বয়ে গঠিত, একাধিক পদের সমন্বয়
একটা পদ গঠিত। তো একাধিক পদের ক্ষেত্রে যেটা হয়, প্রথম যে পদটা, ওই যে একটা পদ তৈরি হয়েছে, সেই পদ তো দুইটা উপদকে মিলে বা দুইটা পদ যুক্ত হয়ে গঠিত হয়েছে। সো যে প্রথম পদটা যুক্ত হয় সেটাকে বলা হয় পূর্বপদ, এবং পরে যে পদটা যুক্ত হয় সেটাকে বলা হয় পরপদ। ঠিক আছে, সেটাকে বলা হয় পরপদ। তো এই পূর্বপদ এবং পরপদ এইটা সহ যে একটা বাক্যের মতো বা ছোট একটা অংশ লেখা হয়, বাক্যের মতো অংশ, যেটাকে আমরা কন্ট্রাকশন করে বা যেটাকে আমরা ছোট করে একটা সমাসবদ্ধ ওয়ার্ড বানাই, সেই ওয়ার্ডটাকে, সেই সেন্টেন্সের অংশটাকে বা সেই বাক্যের অংশটাকে বলা হয় ব্যাস বাক্য। সমাসের পরিচয়টা মোটামুটি ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। একদম সাদা কালি ইউজ করবো? আচ্ছা, একদম সাদা কালি আছে আমার কাছে, একদম সাদা আছে, ঠিক আছে, একদম সাদা কালি ইউজ করব। ওকে, মোটামুটি ক্লাস কতক্ষণ হবে? 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার উপরে ইনশাল্লাহ যাবে না। সমাস খুব বেশি মানে বুঝার ব্যাপার আছে, কিন্তু অনেক পড়া না, অল্প পড়া, বাট বুঝার ব্যাপার আছে। তুমি যদি সমাস বুঝতে পারো কোনো সমস্যা নাই, তুমি অল্প সময় ক্লিয়ার করে ফেলতে পারো। ঠিক আছে, পড়া অল্প বাট বুঝার ব্যাপার একটু বেশি, সেজন্য 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মনে করি মোর দেন এনাফ ইনশাল্লাহ। ঠিক আছে, সো মোটামুটি সমাসের বেসিকটা, আচ্ছা তোমাদের সমাসের বেসিকটা তোমরা চিনতে পারছো। তোমরা পূর্বপদ চিনছো, ব্যাসবাক্য চিনছো, পরপদ চিনছো, সমস্ত পদ চিনছো। সো এই পূর্বপদ আর পরপদটা আমাদের লাগবে। এখন সমাস যে আমি নির্ণয় করব, আমাকে কি দিবে? আমাকে একটা শব্দ দিবে। ঠিক আছে, আমাকে একটা শব্দ দিবে, আমাকে জানতে চাবে কি আমি সমাস যে কেন পড়তেছি, আমাকে জানতে চাবে এটা কি। তো এই যে আমি শব্দটা লিখছি, শব্দটাকে যেমন দেওয়া হয়েছে, এই শব্দের আমাকে ব্যাসবাক্য লিখতে হবে, এই শব্দের আমাকে ব্যাসবাক্য লিখতে হবে, এবং এই যে ব্যাসবাক্য বললাম না, এই ব্যাসবাক্যের ভিত্তিতে আমাকে নির্ণয় করতে হবে এই শব্দটা কোন সমাস, কারণ একই শব্দের ব্যাসবাক্যের উপর ভিত্তি করে সমাস চেঞ্জ হয়ে যায়। সো তুমি কিন্তু বুঝতেছো সমাসটা তোমার হাতে। ঠিক আছে, সমাসটা তোমার হাতে, তুমি ব্যাসবাক্য যেভাবে লিখতেছো সেই অনুযায়ী তুমি সমাসটাকে বলতেছো যে এটা এই সমাস। ওকে, সো একটা শব্দ, সেটার ব্যাসবাক্য, সেটার সমাস, এইভাবে তোমাকে লিখতে হবে। ব্যাসবাক্যের জন্য হাফ মার্ক, সমাসটা লেখার জন্য হাফ মার্ক, হাফ আর হাফ 1 মার্ক, এরকম 5টা শব্দের জন্য 5 মাল্টিপ্লাইড বাই 1 5 মার্ক। ওকে, সো এখন এই ব্যাসবাক্যের ভিত্তিতে যেহেতু সমাসের প্রকারভেদটা হয়, তাহলে এই ব্যাসবাক্যের ভিত্তিতে সমাস কত প্রকার সেটা আমরা দেখি। সমাসের শ্রেণীবিভাগ যদি আমি ব্যাসবাক্যের ভিত্তিতে করি বা নর্মাল যদি শ্রেণীবিভাগ করি, 6টা প্রকার আসবে: দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ভাব। এই 6টা নাম একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। এই 6টা নাম কষ্ট করে মুখস্থ করতে হবে: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস। ও দ্বিগু বানানটা খেয়াল রেখো, দ্বিগু বানানটা খেয়াল রেখো। এই বানানটা পোলাপান সব এইখানে যে একটা বড় ভুল করে, শব্দর ব্যাসবাক্য ঠিক লেখে, সমাস ঠিক লেখে, বাট দ্বিগু বানান ভুল লেখে। দ্বিগু বানান হচ্ছে দয় বয় রস্বীকার, দ্বিগু বানান হচ্ছে দয় বয় রস্বীকার। ঠিক আছে, আমি আবার একটু সরে গিয়ে দেখাই। এই যে দ্বিগু সমাস, দয় বয় রস্বীকার, তারপর হচ্ছে গয় রস্বীকার গু। ওকে, দ্বিগু, এই দ্বিগু সমাস, এই বানানটা ঠিক রেখো। সো দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস। তারপর হচ্ছে কর্মধারয় সমাস। ঠিক আছে, কর্মধারয় সমাস আমি বলবো। কর্মধারা, নাম শুনে বুঝতেছো, কর্মধারা মানে কর্মকে ধারণ করতেছে, কিভাবে ধারণ করছে সেটা পরে বলবো। তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ভাব সমাস। ঠিক আছে, দ্বন্দ্ব দ্বিগু কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ভাব। দ্বন্দ্ব দ্বিগু কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ভাব। দ্বন্দ্ব দ্বিগু কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ভাব। এই 6টাই হচ্ছে আমাদের সমাস। ঠিক আছে, তো ভাইয়া এই 6টাই কি আমাদের সমাস? এই 6টা বাইরে কি আর কোনো সমাস নাই? এই 6টা বাইরে নর্মালি আর সমাস নাই, এরাই হচ্ছে সমাসের বেসিক টাইপস। বাট স্টিল এই 6টার ভিতরেও দেখা যায় সমাসের কিছু সাব টাইপ থাকে। ঠিক আছে, এইগুলোর ভিতরেও সমাসের কিছু মানে থাকে না, শ্রেণীর মধ্যে কিছু উপশ্রেণী, তো এটার ভিতরেও কিছু উপশ্রেণীর মতো থাকে ছোট ছোট, সেটা ওভাবে মানে মেজর ক্লাসিফিকেশন, ওটা মাইনর ক্লাসিফিকেশন। ঠিক আছে, সেভাবে এখানে মানে মেজরলি ব্যাখ্যা করা হয় না, তবুও আমি বলবো নাম দুটো জেনে রাখো। সেটা হচ্ছে অতিরিক্ত কিছু শ্রেণী বিভাগ, প্রাদি সমাস আর নিত্য সমাস। প্রাদি আর নিত্য, প্রাদিটাও খুব একটা আসে না, মেইনলি আসলে নিত্যটাই আসে। প্রাদি সমাসটা হচ্ছে অব্যয়ভাব সমাসের অন্তর্ভুক্ত, আর নিত্য সমাসটা এটাও অব্যয়ভাবের মধ্যে পড়ে, বাট স্টিল নিত্যটাকে আমি বলবো তোমার যদি পরীক্ষার হলে আসে নিত্য সমাসটাকে একটু আলাদাভাবে রিপ্রেজেন্ট করো, বাট প্রাদি সমাস দরকার নেই। ঠিক আছে, প্রাদি সমাস দরকার নেই। সো আমি এখানে 6টা শ্রেণী বিভাগ দেখলাম এবং নিত্য সমাস দেখলাম। শব্দ দিলে আমাকে জাস্ট দেখতে হবে যে এটা কোন ব্যাসবাক্য বা এটার ব্যাসবাক্যটা কি, এবং ব্যাসবাক্য অনুযায়ী আমাকে ডিফাইন করতে হবে সেটার সমাসটা কি। ঠিক আছে, সো আসো আমরা শুরু করি। ওকে, সো আসো আমরা শুরু করি। ওকে, দ্বন্দ্ব সমাস, বিসমিল্লাহ। যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থ সমান প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। আচ্ছা, এইখানে দেখো, সিংহ চিহ্নিত যে আসন, সিংহাসন,
সো সিংহ চিহ্নিত যে আসন, এই যে এত বড় বাক্যের মতো আমি একটা অংশ লিখলাম, এটা তো ব্যাস বাক্য, এবং এটাকে আমি ছোট করে যখন একটা পদ সিংহাসন লিখতেছি তখন সেটা হয়ে গেছে সমস্য পদ। সিংহাসন শব্দটা দুইটা পদ নিয়ে গঠিত, সিংহ এবং আসন, মানে এই দুটা পদ একদম সরাসরিভাবে সমস্ত পদে যুক্ত হয়েছে। শুরুর অংশটা যেটা গঠন করছে সেটা পূর্বপদ, যেটা পরের অংশ গঠন করছে সেটা পরপদ। এখন এই জায়গাটায় কিসের অর্থ প্রধান? সিংহাসন কি মানে সিংহের সাথে বেশি রিলেটেড নাকি আসনের সাথে বেশি রিলেটেড? আসনের সাথে বেশি রিলেটেড, ঠিক আছে। সিংহ চিহ্নিত যে আসন, সো এখানে কিন্তু সিংহাসন বলতে আমি কোনো আসনকে বুঝাইতেছি, আমি কিন্তু সিংহকে বুঝাইতেছি না। সিংহাসন বলতে একটা আসনের টাইপ যেটার মধ্যে সিংহ চিহ্নিত আছে, ঠিক আছে, সেই হিসাবে আমি সিংহাসন বলতেছি। সো আমি যদি বলতে চাই যে কোনটার মিনিং এইখানে বেশি প্রকট বা কোনটার মিনিং কোনটার অর্থ এখানে বেশি প্রধান, আমি কি বলতে পারি না আসন বা পরপদ যে অর্থটা, পরপদের অর্থটা এখানে প্রধান, আমি কি এটা বলতে পারি না যে সিংহ চিহ্নিত আসন, এখানে সিংহ এবং আসন দুইটা একসাথে যুক্ত হয়ে সিংহাসন গঠন করছে। বাট সিংহ এবং আসন এই দুইটার মধ্যে কোনটার অর্থের প্রাধান্য এখানে দেখা গেছে, কোনটার মিনিংটা এখানে বেশি মানে ফুটে উঠছে, সিংহাসনটা কোন মিনিং এর সাথে বেশি রিলেটেড, সিংহের সাথে না আসনের সাথে? অবশ্যই আসনের সাথে। সিংহাসন বলতে একটা আসন বা একটা চেয়ার, একটা মানে কি বলা যায় থ্রোন বোঝানো হচ্ছে, ঠিক আছে, যে রাজার বসার একটা সিট বা রাজা যেখানে বসেন সেই জায়গাটা, ঠিক আছে, রাজা বা সম্রাটরা যেখানে বসেন, সো ওটাও একটা আসন। এখানে সিংহের চেয়ে আসনের অর্থটা বেশি প্রধান, সো এখানে পূর্বপদ না এখানে পরপদের অর্থটা প্রধান হয়েছে। সো আমাকে সমাজ চেনার জন্য এটা খেয়াল রাখতে হবে যে কোন অর্থটা বেশি প্রধান হয়েছে, ঠিক আছে। সো আমি যদি ফার্স্টে দ্বন্দ্ব সমাজটা দেখি, সেখানে হচ্ছে দ্বন্দ্ব কেন, এখানে পূর্বপদ পরপদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, পূর্বপদ এবং পরপদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। দ্বন্দ্বটা কি কারণে লাগছে? উভয়ের অর্থই সমান প্রাধান্য পায়, পূর্বপদও সমান প্রাধান্য পায়, পরপদ অর্থ সমান প্রাধান্য পায়। মানে এই যে সিংহাসনের মধ্যে সিংহের চেয়ে যেমন আসনের অর্থটা বেশি প্রকট না, যে সিংহাসন বলতে যতটা না সিংহ বুঝায় তার চেয়ে বেশি একটা আসনকে বুঝায়। সিংহাসন বলতে বা থ্রোন বলতে আমরা কিন্তু একটা আসনকে বুঝাই, আমরা একটা সিংহকে বুঝাই না। কিন্তু দ্বন্দ্ব সমাসে দেখা যাবে যে আমরা যে পূর্বপদ বলবো পরপদ বলবো এখানে দুইটাকেই বুঝাবে, দুইটাকেই বুঝাবে। কিভাবে বুঝাবে? দ্বন্দ্বটা কোথায় লাগবে এটাকে চেনার জন্য আমি যেটা করব, দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যে ও এবং আর এই তিনটা বসে, ও এবং আর এই তিনটা বসে, এবং দ্বন্দ্ব সমাস সমান বিভক্তি বিশিষ্ট হয়, পূর্বপদের বিভক্তি পরপদের বিভক্তি সমান হয়, বিভক্তি আমি পড়াবো। আমি যদি একটু উদাহরণ দেখি, সাধারণ ব্যাস বাক্যটা হচ্ছে পূর্বপদ প্লাস ও এবং আর, এখানে অবলিক হবে ও অথবা এবং অথবা আর প্লাস পূর্বপদ, মানে বুঝছো? ব্যাস বাক্যটা যে লিখবা, ব্যাস বাক্যের মধ্যে প্রথমে লিখবা পূর্বপদ, তারপর লিখবা পরপদ, তারপর লিখবা ও এবং আর। কারণ এই জিনিসটা আমি কেন দিছি, কারণ তোমাকে একটা ওয়ার্ড দিবে, ধরো এই যে আমি উদাহরণ হিসেবে যদি এখানে ওয়ার্ড দেখানো হচ্ছে, আচ্ছা এখানে ওয়ার্ডটা নেই, আমি নর্মালি তোমাকে সহজ একটা উদাহরণ দিই। তোমাকে ওয়ার্ড দিল পিতামাতা, সো পিতামাতা বলতে কাকে বুঝাইতেছে? পিতাকেও বুঝাইতেছে মাতাকেও বুঝাইতেছে। তখন তুমি এটার ব্যাস বাক্য লিখবা, এই যে তুমি একটা ওয়ার্ড দেখে সেটার ব্যাস বাক্য লিখবা, তুমি দেখতেছো আচ্ছা এই যে ওয়ার্ডটা আছে এখানে কিসের অর্থ প্রধান, পিতার অর্থ প্রধান না মাতার অর্থ প্রধান? এখানে তো দুইটাই সমানভাবে প্রধান, সো এখানে এটা হবে পিতা ও মাতা, পিতা ও মাতা। যদি বলতো ভাই বোন, তাহলে এখানে ভাইকে বেশি বুঝাইতেছে, ভাইয়ের অর্থটা প্রধান না বোনের অর্থটা প্রধান? দুইটাই সমানভাবে প্রধান, তখন এটা হয়ে যাবে ভাই ও বোন। সো এখানে দেখো এই যে আমি এইখানে লিখলাম পিতা ও মাতা, এখানে লিখলাম ভাই ও বোন। সো দুই ক্ষেত্রে কি হইতেছে, প্রথমে আমি লিখতেছি পূর্বপদটা, আমাকে এখানে যে আমি দেখতেছি তো কোন দুইটা ওয়ার্ড মিলে গঠিতেছে, কারণ পিতা একটা ওয়ার্ড মাতা একটা ওয়ার্ড, আমি কিন্তু দেখে বুঝতেছি যে কোনটা কোন দুইটা ওয়ার্ড বা কিরকম দুইটা ওয়ার্ড মিলে গঠিত হয়েছে। সো আমি এখানে পূর্বপদ লিখতেছি, লাস্টে লিখতেছি পরপদ, এবং দুইটার মাঝখানে আমি লিখতেছি ও। এইটা হচ্ছে আমার দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের স্ট্রাকচার। এইরকম স্ট্রাকচার দেখলে আমরা বলে দিব এই সমাসটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, এই সমাসটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, এই সমাসটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, এই সমাসটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। মাঝখানে ও থাকতে পারে, এবং থাকতে পারে, আর থাকতে পারে। সো আরটা নর্মালি ইউজ করে না, ও আর এবং ইউজ করে, তুমি যেটা দিয়ে লেখো সেটা দিয়ে হবে। ওকে, সো এরকম ভাবে তুমি ওয়ার্ড দেখে বুঝতেছো কোনটা এই যে তোমার পূর্বপদের অর্থ প্রধান না পরপদের অর্থ প্রধান। ওকে, তুমি ওয়ার্ড দেখলে মোটামুটি চিনতে পারো। তুমি যদি কয়েকটা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো, তুমি দেখো তোমার মাথায় অটোমেটিক চলে আসতেছে ওয়ার্ডগুলো, কারণ একটা স্পেসিফিক কমনের বাইরে আর আসে না কোশ্চেন। ওকে, সো এটা সাধারণ ব্যাস বাক্য। সাধারণ ব্যাস বাক্য হচ্ছে পূর্বপদ যোগ ও এবং আর প্লাস পরপদ। সো মানে তোমাকে যখন একটা সমাস দেখে তুমি বুঝবা যে এটা তো পূর্বপদ এবং পরপদ দুইটার অর্থই সমানভাবে প্রধান, তখন কি হবে? তখন সেটা দ্বন্দ্ব সমাস হবে। এবং দ্বন্দ্ব সমাস হলে আমি সেটা ব্যাস বাক্যটা কিভাবে লিখবো, প্রথমে লিখবো পূর্বপদটা, তারপর মাঝখানে লিখবো ও অথবা এবং অথবা আর, তারপর লিখবো পরপদ। যেমন আমি যদি উদাহরণ দেখি, এই যে মায়ে ঝিয়ে, মায়ে ঝিয়ে, তো এটাকে যদি আমি লিখতে যাই সমাস ভেঙে তাহলে হবে মায়
ও জিএ, ঘরে বাইরে। এখানে ঘরে অর্থটা যেমন সমানভাবে প্রকট, বাইরে অর্থ সমানভাবে প্রকট। ঘরে বাইরে, আমি ঘরে বাইরে বলতে ঘরেও বুঝাইতেছি বাইরেও বুঝাইতেছি, দুইটাকে সমানভাবে বুঝাইতেছি, তাই এটা হয়েছে ঘরে ও বাইরে। সেম ভাবে দেশে বিদেশে, দেশেও বুঝাইতেছি বিদেশেও বুঝাইতেছি, তাই হবে দেশে ও বিদেশে। পথে ঘাটে মানে পথে ও ঘাটে। 7-17 মানে কি, আমি 7 বুঝাইতেছি 17 বুঝাইতেছি, 7 ও 17। হিতাহিত, এই যে হিতাহিত, এখানে কিন্তু আমি বুঝতেছি যে এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড হচ্ছে হিত, আরেকটা ওয়ার্ড হচ্ছে অহিত, মানে এটা কাইন্ড অফ সন্ধিবদ্ধ ওয়ার্ডের মধ্যে, হিত যোগ অহিত মিলে হয়েছে হিতাহিত। সো আমি এখানে এটা মাঝখানে একটা ও যদি বসাই দিই সেটা হয়ে যাবে সমাস। এখানে হিতাহিত বলতে হিতকেও বুঝাইতেছে, ভালোকেও বুঝাইতেছে, অহিত বা মন্দকেও বুঝাইতেছে। দ্যাটস ওয়াই আমি যখন লিখতে যাব দুইটা সমানভাবে যেহেতু প্রাধান্য পাইছে, আমি এখানে লিখবো হিত ও অহিত। শীতাতপের ক্ষেত্রে শীত এবং আতপ বা শীত ও তাপ, শীত ও তাপ। সত্যাসত্য, এখানে সত্য অসত্য দুইটাকে বুঝাইতেছে, তাই হবে সত্য ও অসত্য। অহিনকুল, এখানে হচ্ছে অহি ও নকুল। শুধুমাত্র এক্সেপশন যেটা সেটা হচ্ছে আমরা, আমরার এক্সেপশনটা আমি বলবো একটু স্টার দিয়ে মনে রাখতে, ঠিক আছে? এটা একটু হাইলি মনে রাখতে, একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা সবচেয়ে ইউনিক। দ্বন্দ্ব সমাসের মধ্যে যদি সবচেয়ে ইউনিক কিছু থাকে সেটা হচ্ছে এটা। তুমি, সে ও আমি, এই তিনটা মিলে হয় আমরা। যদি কখনো আসে সমাসে আমরা, সেইটার ব্যাস বাক্যটা হবে তুমি, সে ও আমি। তুমি তুমি হচ্ছে সেকেন্ড পার্সন, সে হচ্ছে থার্ড পার্সন, আমি হচ্ছি ফার্স্ট পার্সন। সো এখানে এই সিরিয়ালটা মেনটেন হবে 231 231, ঠিক আছে? 231 এই সিরিয়ালটা মেনটেন হবে। দ্বন্দ্ব সমাস নিয়ে কারো কোনো দ্বন্দ্ব আছে কিনা আমাকে একটু জানাও তো। দ্বন্দ্ব সমাস নিয়ে আর কারো কোনো দ্বন্দ্ব আছে, আর কারো কোনো কনফিউশন আছে বা এই সমাজটা বুঝছো কিনা? যদি এটা বুঝে থাকো, সমাজটা কিভাবে ধরতে হয় সেই জিনিসটা রিলেট করে থাকো, তাহলে আমি সামনে আগাবো। আর যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোনো জিনিস বুঝতে সমস্যা থাকে আমাকে বলো, কমেন্টে জানাও, আমি সেটাকে আবার রিপিট করব। খাতায় নোট করার দরকার নাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আয়শা পৃথুলা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, নোট করার আমি মনে করি দরকার নাই, তুমি পিডিএফ দেখে পড়তে পারো। আর তুমি যদি চাও যে না ভাই আমি নোট করব, তাহলে যেটা আমি হচ্ছে এই যে ব্ল্যাক স্লাইড নিয়ে, আমি যে মাঝে মধ্যে ব্ল্যাক স্লাইড নিয়ে লেখায় দিই না, এই ব্ল্যাক স্লাইডের লেখাগুলো নোট করবা, কারণ এই নোটগুলো এই লেখাগুলো পিডিএফে থাকে না। যদি কখনো চাও জাস্ট এই হেডিংটা দিবা, এই হেডিংটা দিয়ে আমার ওই লেখাগুলো নোট করবা ছোট করে, ঠিক আছে? খুব বেশি মানে লেখালেখি দরকার না, আমি পিডিএফ ক্লাস শেষেই দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা বুঝছো, ক্লিয়ার, কোনো কনফিউশন নাই। মাহমুদা সুলতানা, কাশফিয়া স্নেহা, ইএইচডিএম নাম তো, এটা কি ভাই, এটা কি নাম? রফিকুল ইসলাম, মোহাম্মদ সিয়াম। আচ্ছা, সবাই রেগুলার স্টুডেন্ট, ক্লিয়ার, মোটামুটি পরিচিত হয়ে গেছে অনেকের সাথে। আচ্ছা, তো তাইলে আমাদের একটা টাইপ ক্লিয়ার। দ্বন্দ্ব সমাসের মধ্যে আর কোনো টাইপ নেই। এটা একটা আরেকটা মানে কি বলা যায়, একটা মাইনর একটা টাইপ আছে যেটাকে বলা অলুক দ্বন্দ্ব। যে এই যে মায়ে ঝিয়ে, এখানে যেমন অনেক সময় থাকে না যে হিত ও অহিত মিলে হিতাহিত হয়ে গেছে, একটু চেঞ্জ হয়ে গেছে, সত্য অসত্য মিলে সত্তা সত্য হয়ে গেছে। এখানে মায়ে ঝিয়ে যেরকম ছিল, মায়ে ও ঝিয়ে, সেখানে মায়ে ঝিয়ে আছে। সো এইগুলা যেমন ছিল তেমনি আছে, এটাকে অলুক দ্বন্দ্ব বলা হয়। এটা জানার কিছু আমি মৌখিকভাবে জাস্ট বলে দিলাম, আসছো যেহেতু আমি একটু এক্সট্রা ভাবে জানা দিলাম, বাট এই জিনিস পরীক্ষায় লেখার কোনো দরকার নাই। দ্বন্দ্ব সমাস বললেই হয়ে যাবে, ঠিক আছে? তোমাকে জাস্ট বললো যে ওয়ার্ড দিল পিতামাতা, যেটা আমি বললাম পিতামাতা ওয়ার্ডটা দিলাম, আমি আবার এই ওয়ার্ডটা দিয়ে দেখাইছি। তোমাকে ওয়ার্ড দিল পিতামাতা, তুমি জাস্ট পাশে লিখবা এটা ব্যাস বাক্য পিতা ও মাতা। এরপর তুমি জাস্ট এটার সমাসটা লিখে দিবা দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। এই যে লিখে দিলা না, এইটা হাফ মার্ক, এটা হাফ মার্ক, তোমার এখানে 1 মার্ক কনফার্ম। এভাবে একটা লিখবা 1 মার্ক কনফার্ম, একটা লিখবা 1 মার্ক কনফার্ম, এইভাবে জিনিসটা আগাবে। ওকে, সো জিনিসটা কিন্তু সুন্দর। এবার আসো দ্বিগু সমাসের। এই যে দ্বিগু সমাস, আমি বলবো দ্বিগু সমাসের বানানটা খেয়াল রাখো, ঠিক আছে? বানানটা খেয়াল রাখো, দ্বিগু সমাসের বানানটা খেয়াল রাখো, বানানটা খেয়াল রাখিও। কারণ বানান যদি তোমার ভুল হয়, বানান যদি তোমার ভুল হয়, দ্বিগু বানান যদি ভুল লেখো, সব ঠিক লিখবা, সব পারফেক্টলি লিখবা, বাট স্টিল তুমি গিয়ে দেখবা তোমার মার্ক দেয়নি, তোমারে মার্ক দেয়নি। কারণ কি, তুমি লিখছো ভুল, তুমি বানান ভুল লিখছো, ঠিক আছে? তুমি বানান ভুল লিখছো। দ্বন্দ্ব সমাস চেনার উপায় তো আমি বললাম। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদের মাঝখানে ও বসে বা এবং বসে বা আর বসে, মানে পূর্বপদ ও পরপদ এইটাকে একসাথে হয়ে বসে সমস্ত পদটা গঠিত হয়। পিতা ও মাতা, পিতা মাতা, ভাই ও বোন, ভাই বোন, ঠিক আছে? খাতা ও কলম, খাতা কলম। তারপর আরো কি বলতে পারি, কিবোর্ড ও মাউস, কিবোর্ড মাউস। আমার পাশে কিবোর্ড এবং মাউস আছে, আমি সেটাকে বলতে পারি কিবোর্ড ও মাউস, কিবোর্ড মাউস। একটা বিদেশি বাংলা সমাস বানায় ফেললাম, নিজের মতো বানায় ফেললাম। এখন দ্বিগু সমাস আমি কিভাবে চিনবো? দ্বিগু সমাস চেনার কিওয়ার্ড বা একদম মানে কোর পয়েন্টই হচ্ছে দ্বিগু সমাসের ব্যাস বাক্যের সমাহার ওয়ার্ডটা থাকবে। এই যে হলুদ করে আনছি না, এই সমাহার ওয়ার্ডটা যখনই সমাসের মধ্যে ব্যাস বাক্যে দেখবা, ওইটা দ্বিগু সমাস।
কোনো কথা নেই, ওটা দ্বিগু সমাস, কারণ দ্বিগু বাদে কোনো সমাসে সমাহার ওয়ার্ডটা বসে না, কোনো সমাসে বসে না, একমাত্র দ্বিগু সমাসে বসে, ঠিক আছে। সো দ্বিগু সমাসে যদি আমরা একটু আলোচনা করি, যে সমাসে পূর্বপদের সংখ্যার সমাহার এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বিগু সমাস বলে। আচ্ছা, পরপদের অর্থ প্রাধান্য পায়, এখানে হচ্ছে পরপদের অর্থটা প্রধান, প্রথম পদের পূর্বপদের অর্থটা না, এবং পূর্বপদে কি দেখাবে, সংখ্যার সমাহার দেখাবে, যেমন নবরত্ন, শতাব্দী, চতুষ্পদী। এখানে স্পতডিঙা হয়ে গেছে, এটা হবে সপ্তডিঙা, এটা হবে সপ্তডিঙা, ঠিক আছে। আমি সপ্তডিঙা এই জায়গায় লিখিনি। ত্রিফলা, ষড়ঋতু, ত্রিলোক, পঞ্চবটি, কিভাবে আমি একটু দেখাই। এই যে সপ্তাহ, সপ্তাহটা কি, সপ্ত অহের সমাহার। অহ মানে হচ্ছে দিন, আচ্ছা ঠিক আছে, অহ মানে হচ্ছে দিন, অহ মানে হচ্ছে দিন। সো মানে 7 দিনের সমাহার, 7টা দিনের সমাহার। দিনকে বলা হয় অহ এবং 7কে বলা হয় সপ্ত। সো এটা হচ্ছে সপ্ত অহের সমাহার, এটাকে বলা হয় সপ্তাহ। ওকে, উইক যেটাকে আমরা বলি। সো এখানে আমি দ্বিগু সমাস কেন বলতেছি, কারণ সপ্তাহতে দেখো পূর্বপদ হচ্ছে সপ্ত এবং পরপদ হচ্ছে অহ, পরপদ হচ্ছে অহ, ঠিক আছে। এখন এই যে অহ বলতেছে আমি, বা সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার, এখানে পূর্বপদ কিন্তু একটা সংখ্যা বুঝাইতেছে, পূর্বপদ কিন্তু আমাকে এদিকে একটা সংখ্যা মিন করতেছে, পূর্বপদ আমাকে এদিকে একটা সংখ্যা মিন করতেছে, এবং পরপদ বুঝাইতেছে এই সংখ্যাটা কিসের সংখ্যা। এই যে সপ্ত, কি সপ্ত, কোনটা সপ্ত, অহ সপ্ত, সপ্ত অহ, সপ্ত কি, সপ্ত অহ, সপ্ত ঋষি। চৌরাস্তা মানে কি, 4 রাস্তা। সো 4, এখানে তাইলে আমি লাস্টে লিখলাম সমাহার, সপ্ত অহের। এই সপ্ত অহ কি, সপ্ত অহের সমাহার, 7টা অহ, 7টা দিনের সমাহার, 7টা দিনকে একসাথে আমরা সপ্তাহ বলি। সো এইখানে কিন্তু অহের সমাহার বা দিনের সমষ্টি বোঝানো হয়েছে। পূর্বপদের সংখ্যার সমাহার মানে পূর্বপদের সংখ্যাটা যে আছে অনেকগুলো, মানে সংখ্যাটা বোঝাবে যে কতগুলা একসাথে হয়, পরপদটা বুঝাইছে, পরপদটা সংখ্যায় কতগুলা সেটাকে বুঝাইছে। পরপদ তোমাকে দিয়ে দিবে, সেই পরপদটা সংখ্যায় কতগুলা সেটার অ্যান্সার পূর্বপদে থাকবে। যেমন সপ্তাহ, সপ্তাহ মানে কি, সপ্ত অহের সমাহার, অহ মানে দিন, কয়টা দিন, 7টা দিন, এটা পূর্বপদে লেখা আছে সপ্ত, সপ্ত অহের সমাহার, সপ্ত অহের সমাহার। সো যদি একটু কঠিনে না যেতে চাও, তুমি জাস্ট দেখবা এরকম সপ্তাহ, সপ্তঋষি, চৌরাস্তা, মানে শুরু দিকে তুমি একটা সংখ্যার মধ্যে দেখতে, নবরত্ন, নব মানে 9, নব মানে 9 একটা সংখ্যা, শতাব্দী, শত একটা সংখ্যা, চতুষ্পদী 4 একটা সংখ্যা, ঠিক আছে। সপ্তডিঙা, এই যে সপ্ত সংখ্যা, ত্রিফলা 3 সংখ্যা। তো তুমি যখন দেখবা পূর্বপদ একটা সংখ্যা আছে, তুমি করবা কি, পূর্বপদের সংখ্যাটা লিখবা যেভাবে আছে সেভাবে লিখবা, নব, তারপর রত্ন আছে, তুমি লিখবা রত্নের সমাহার। নবরত্ন মানে কি, 9টা রত্নের সমাহার, 9টা রত্নকে একসাথে নবরত্ন বলা হয়। সো 9টা রত্নের সমাহারকে আমি নবরত্ন বলতেছি না, সেটাই আমি লিখে বলবো নবরত্নের সমাহার। ত্রিফলা লিখবো 3 ফলার সমাহার। চতুষ্পদে আমি লিখবো 4 পদের, বা চতু লিখে ব্র্যাকেটে লিখবা 4 পদের সমাহার, 4 পদের সমাহার। সপ্তডিঙা লিখে লিখবা সপ্ত ডিঙার সমাহার, 7টা ডিঙা মিলে হয়েছে সপ্তডিঙা, 3টা ফলা মিলে হয়েছে ত্রিফলা, 9টা রত্ন মিলে হয়েছে নবরত্ন। সেইভাবে দ্বিগু সমাসটা গঠিত হয়, এবং এটা চেনা সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানে ব্যাস বাক্যে, ব্যাস বাক্যে সমাহার বসবে, ব্যাস বাক্যে সমাহার বসবে, ঠিক আছে, ব্যাস বাক্যে সমাহার বসবে। সো আমি যদি দেখাই যে পূর্বপদ, সেটা সাধারণ ব্যাস বাক্য হচ্ছে, এটা সাধারণ ব্যাস বাক্য হচ্ছে পূর্বপদ প্লাস পরপদ প্লাস সমাহার, পূর্বপদ প্লাস পরপদ প্লাস সমাহার, সপ্ত অহের সমাহার, সপ্ত ঋষির সমাহার, তারপর চৌরাস্তা যেটা আমি বললাম 4 রাস্তার সমাহার। একটু যেটা আলাদা দেখতে হবে, বা একটু এখানে যেটা মানে ইম্পর্টেন্টের মতো, সেটা আমি বলবো তেপান্তর। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তেপান্তর, 3 প্রান্তরের সমাহার, 3টা প্রান্তরকে একসাথে বলা হয় তেপান্তর। এখানে তে মানে হচ্ছে 3, আর প্রান্তর হচ্ছে এখানে প্রান্তর বুঝাইছে, ঠিক আছে। সো তেপান্তর, 3টা প্রান্তরের সমাহার, 3টা প্রান্তরকে একসাথে বলা হয় তেপান্তর। 4টা রাস্তাকে একসাথে বলা হয় চৌরাস্তা, 7 জন ঋষিকে একসাথে বলা হয় সপ্তর্ষি, সপ্ত ঋষি থেকে সপ্তর্ষি, সপ্ত অহ 7টা দিনকে একসাথে বলা হয় সপ্তাহ, কারণ সপ্ত অহ 7টা দিন, ঠিক আছে। এইভাবে তোমার দ্বিগু সমাসটা গঠিত হয়েছে। দ্বিগু সমাসটা ক্লিয়ার? দ্বিগু সমাস দিলে লিখতে পারবা? নব বলতে নতুন বুঝায় না, হ্যাঁ নব বলতে বুঝায় নতুন, কিন্তু এইখানে দেখো নবরত্ন মানে কিন্তু নতুন রত্ন না, নবরত্ন ওয়ার্ডটা আসছে তোমার খুব সম্ভবত সম্রাট আকবরের সময় থেকে। তার রাজ দরবারে 9 জন খুব গুণী ব্যক্তি ছিলেন, যারা হচ্ছেন তার রাজ দরবারে, মানে তার রাজ্য শাসনে তাকে খুব হেল্প করতেন, এবং 9 জনই অ্যাকচুয়ালি জুয়েল ছিলেন। 9 জনই এত মেরিটোরিয়াস বা এত বেশি যোগ্যতা সম্পন্ন ছিলেন ইন্টেলেকচুয়ালি, যে আকবর তাদেরকে রত্ন বলতেন, এবং 9 জন রত্নকে একসাথে তিনি নবরত্ন বলতেন, ঠিক আছে। সো এইখানে নবটা হচ্ছে নবম, বা আমরা যে বলি না নবম, সো এখানে নবম থেকে আসছে হচ্ছে নব ওয়ার্ডটা, এখানে নতুন থেকে আসেনি, ঠিক আছে, নতুন থেকে আসেনি।
সো এই জিনিসটা একটু খেয়াল রেখো, নবম থেকে আসছে নব ওয়ার্ডটা, ওকে, নবম থেকে আসছে নব ওয়ার্ডটা। এই জায়গাটায় নবরত্ন, নব দিয়ে তোমার খুব বেশি আসবে না, নব দিয়ে তোমার এই নবরত্নই আসবে, আর কিছু আসবে না, ঠিক আছে। বাকি ওয়ার্ডগুলো খেয়াল রেখো, বাকি জিনিসগুলো খেয়াল রেখো, ঠিক আছে। সো মোটামুটি ক্লিয়ার কিনা একটু আমাকে জানাই ফেলো। হ্যাঁ জি ক্লিয়ার, নব বলতে নতুন বোঝায়, বাট এখানে নতুন না, এখানে 9 অর্থে বা 9 অর্থে বোঝানো হয়েছে। এখানে নব মানে হচ্ছে 9, এখানে নব মানে হচ্ছে নবম বা 9, নবম বা 9। আমার ফোনে চার্জ নাই, তাই আমি ফোনে চার্জ দিয়ে রাখছি। খাতাকে বক্স আর্ট করে বক্সের ভিতর লিখবো না নর্মালি লিখতে হবে? নর্মালি তুমি লিখতে পারো, কিন্তু নর্মালি লিখলে একটু মানে দেখো সমাজ যেহেতু তুমি অল্প ছোট করে লিখতেছো, আমি বলবো একটু গুছায় লিখতে। সো তুমি লাইন বাই লাইন লিখতে পারো, বাট আমি সাজেস্ট করবো বক্স করে, আমি সাজেস্ট করবো বক্স করে লিখবো, ওকে। আচ্ছা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার। আমাদের কিন্তু অলরেডি কতক্ষণ হয়েছে, আমাদের কতক্ষণ হয়েছে? আধা ঘন্টা হয়েছে, আমরা আধা ঘন্টা 2টা সমাজ শেষ করে ফেলছি। সো আমরা এরকম ভাবে শেষ করতে থাকবো, খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে। আধা ঘন্টায় আমরা সমাজের এতগুলো কথাবার্তা সাথে 2টা সমাজ শেষ করে ফেলছি। এরপর জাস্ট এগুলো দেখবো, প্র্যাকটিস করবো, টেকনিক্স গুলো আবার রিক্যাপ করবো, তারপর ক্লাস শেষ। খুব বেশি সময় লাগবে না, সমাজ ইজি করে দিব ইনশাল্লাহ এই ক্লাসে। এরপর আসি আমরা তৎপুরুষ সমাস। তৎপুরুষ, তৎপুরুষ, তৎপুরুষ বলতে কি বোঝানো হয়েছে? তৎপুরুষে আমরা কি খেয়াল রাখবো তৎপুরুষে? আচ্ছা, একমাত্র দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা দেখছি দ্বন্দ্ব লাগছে, কারণ দ্বন্দ্বটা কি জন্য লাগছে? পূর্বপদ পরপদ দুইজনই তার অর্থ প্রদান করতে চাইছে, দুইজনই তার অর্থটা প্রধান হিসেবে প্রাধান্য দিতে চাইছে, দ্যাটস ওয়াই একটা দ্বন্দ্ব বা একটা কনফ্লিকশন লেগে গেছে, সেই দ্বন্দ্ব থেকে নাম হয়ে গেছে দ্বন্দ্ব সমাস। আমরা এবার মনে রাখার জন্য মনে রাখতেছি। দ্বিগু সমাস হচ্ছে দ্বিগু মানেই সমাহার, দ্বিগু মানেই সমাহার। সো আমি এখানে লিখতে পারি দ্বিগু মানেই সমাহার, দ্বিগু মানেই সমাহার, সমাহার মানেই দ্বিগু, দ্বিগু মানেই সমাহার, জীবন মানেই পানি, পানি মানেই জীবন। তৎপুরুষের ক্ষেত্রে যেটা দিগু থেকে আমরা দেখলাম পরপদের অর্থ প্রাধান্য পায়, যেমন এই যে আমি যেটা বললাম চৌরাস্তা, 4 রাস্তার সমার্থ। এখানে চৌরাস্তা বলতে আমি কিন্তু রাস্তাকে বুঝাচ্ছি, আমি কিন্তু 4কে বুঝাচ্ছি না, 4টা হচ্ছে জাস্ট সংখ্যা, কিন্তু আমি বুঝাইতেছি রাস্তাকে। সো এখানে কিন্তু পরপদের অর্থটাই প্রধান, পরপদই এখানে মেইন মিনিংটা বহন করতেছে। তৎপুরুষের ক্ষেত্রেও মেইন মিনিংটা পরপদই বহন করবে। এবং এখানে আরেকটা যেটা ব্যাপার হবে সেটা হচ্ছে পূর্বপদে বিভক্তি লুপ্ত হবে, পূর্বপদে বিভক্তি লুপ্ত হবে। এখন এই তৎপুরুষ সমাস যে বলে, তৎপুরুষ সমাস কয়েক ভাবে বিভক্ত। এখন বিভক্ত যে হয়েছে না কয়েক ভাবে, এই কয়েক ভাবে যে বিভক্তটা যে হয়েছে, এই ভাগে বিভক্তগুলো, এই যে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই যে 2 থেকে 7 পর্যন্ত যে দ্বিতীয় তৃতীয় করে আমরা ভাগ করছি, এই ভাগটা হয়েছে বিভক্তির ভিত্তিতে, এই ভাগটা হয়েছে বিভক্তির ভিত্তিতে, বিভক্তির ভিত্তিতে। অর্থাৎ সমাস, আমি এই যে আমি তৎপুরুষ সমাসে বললাম না পূর্বপদে বিভক্তি লুপ্ত হয়, এই বিভক্তিটা কোন বিভক্তি লুপ্ত হয়েছে? যদি দ্বিতীয় বিভক্তি লুপ্ত হয় দ্বিতীয় তৎপুরুষ, যদি তৃতীয় বিভক্তি লুপ্ত হয় তৃতীয় তৎপুরুষ, যদি চতুর্থী বিভক্তি লুপ্ত হয় তখন চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী লুপ্ত হলে পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠীর ক্ষেত্রে ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী লুপ্ত হলে সপ্তমী তৎপুরুষ। যে বিভক্তি লুপ্ত হবে সেই বিভক্তি অনুযায়ী তৎপুরুষ সমাসটা হবে। এইগুলো হচ্ছে বিভক্তির ভিত্তিতে 6টা টাইপ। সো আমি যদি বিভক্তি ঠিক মতো পড়ি তাহলে কিন্তু আমার তৎপুরুষের আলাদা পড়া লাগতেছে, আমি জাস্ট টেকনিক দেখবো, একটা বুঝবো, সে অনুযায়ী আমি 6টা একসাথে পড়তে পারবো, ওকে। আলাদা আলাদা ভাবে 6টা পড়ার কিছু নেই, 6টাকে একসাথে পড়া যাবে। জাস্ট টাইপগুলো, আমাকে বিভক্তিগুলো একটু খেয়াল রাখতে হবে, আমি বিভক্তিটা এখন দেখাবো। আর এর বাহিরে আরো যে টাইপগুলো থাকে সেটা হচ্ছে উপপদ, নয়, অলুক তৎপুরুষ। আমি লাস্টে এই 2টো টাইপ ব্যাখ্যা করতেছি। সো আপাতত আগে আমরা বিভক্তিতে আসি, ঠিক আছে। সো বিভক্তিতে আমরা যদি আসি, বিভক্তিটা আমি একদম সহজ করে আনছি, যে বিভক্তি আমি কিভাবে চিনবো, বিভক্তি কি কি, ঠিক আছে। বিভক্তিটা জিনিসটা, আচ্ছা বিভক্তি কাকে বলে আমি যদি একটু বলি। সো একটা ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ড, যে আমি ধরো আমি বললাম যে আমি স্কুল পড়ি। সো আমি বললাম যে আমি স্কুল পড়ি, মানে এখানে কিন্তু আমি বুঝাতে চাইছি যে আমি একটা স্কুলে ভর্তিছি, সেখানে আমি পড়াশোনা করি। কিন্তু আমি যদি বলি আমি স্কুল পড়ি, এই জিনিসটা কিন্তু মানে কেমন ইনকমপ্লিট লাগে না? স্কুল পড়ি, স্কুল আবার পরে কিভাবে? সো আমি যে জিনিসটাকে আরেকটু গুছায় বলতে চাই, আরেকটু মিনিংফুল করে বলতে চাই, আমাকে একটু এ বা র বা একটু এক্সট্রা কিছু শব্দের মধ্যে একটু এক্সট্রা কিছু অ্যাড করতে হয় না, যেটা দিয়ে আমি মানে একটু বুঝাইতে পারি যে আচ্ছা আমার ওয়ার্ডটাকে আমি আর একটু এক্সপ্রেস করতে পারি, আমার ইয়াটাকে মানে আমার ফিলিংটাকে, আমি যেটা বুঝে চেয়েছি সেটাকে আমি একটু বেশি ক্লিয়ার করে বলতে পারি। তো সেটার জন্য আমি যেখানে বললাম যে আমি স্কুলে পড়ি, ঠিক আছে, আমি কলেজে যাই, তারপর এটা হচ্ছে, এটা তার কলম, এটা তার কলম, এই যে তার, আমি যে এর যুক্ত করলাম, ঠিক আছে, এখানে আমি যে মানে সে বা তার বলতে এখানে আমি কিন্তু তিনির সাথে এর যুক্ত করছি, ঠিক আছে, তাহলে হয়ে গেছে এটা তার, ওকে। তিনির সাথে আমি যখন তিনিকে এর দিয়ে প্রকাশ করবো তখন এটা হবে তার
বা তাহার। সো এই তার বুঝাইতে আমি কিন্তু এখানে একটা এর যুক্ত করছি, এই যে এখানে এ যুক্ত করলাম, এখানে এর যুক্ত করলাম, এই যে একটু এক্সট্রা ওয়ার্ড, একটু এক্সট্রা অংশ, ছোট্ট একটু এক্সট্রা অংশ, মানে মশলার মধ্যে, খাবারের মধ্যে একটু এক্সট্রা কিছু মশলা, যেটাতে মানে ফুডটারও ডিলিশিয়াস হবে। সো এইরকমই মশলার মতো ইনগ্রেডিয়েন্টস গুলাই হচ্ছে ব্যাকরণে বিভক্তি। সো এই বিভক্তি জিনিসটা আমরা চিনবো, ঠিক আছে। এখন এই বিভক্তিকে 7টা ধাপে ভাগ করা হয়েছে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এখন আমি একটু যদি দেখি, প্রথম বিভক্তি হচ্ছে অ আ গুলি গুলো। অ আ গুলি গুলো বলতে অটা হচ্ছে মানে শূন্য বিভক্তি তো বলা যায় না, এটাকে অনেক সময় শূন্য বিভক্তিও বলে, এটাকে অনেক সময় শূন্য বিভক্তিও বলে। এইটা অনুযায়ী তৎপুরুষের কোনো প্রকারভেদ হয় না, প্রকারভেদ হয় এই 6টা, এই 6টা অনুযায়ী 2 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে। সো আমি যদি একটু দেখি, অ আ গুলি গুলো, আমি বললাম কলম, একটা ওয়ার্ড আমি যদি নেই কলম, এই কলম ওয়ার্ডটা নিয়ে আমাদের যত কিছু। সো কলম ওয়ার্ডের সাথে আমি যখন বলবো কলম গুলি বা কলম গুলো, কলম গুলি বা কলম গুলো, এই যে গুলিটা ইউজ করলাম না, এটা হচ্ছে প্রথমা বিভক্তি, এটা হচ্ছে প্রথমা বিভক্তি, এটা কিন্তু মুখস্থের ব্যাপার, এটা হচ্ছে প্রথমা বিভক্তি। আমি যদি বলি কলমকে, আমি যদি বলি কলমকে বা কলমটাকে, কলমটাকে বা কলম, এই যে কলম রে, বা আমি যদি বলি কলমকে, তো এই যে কে ইউজ করলাম, এটা হচ্ছে আমার দ্বিতীয় বিভক্তি, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। আমি যদি বলতাম কলম দিয়ে, আমি যদি বলতাম কলম দিয়ে, সেটা হয়তো তৃতীয় বিভক্তি, এটা হয়তো তৃতীয় বিভক্তি, এটা হয়তো তৃতীয় বিভক্তি, ঠিক আছে। দ্বারা দিয়ে কর্তৃক, যখন আমি দিয়ে অর্থে বুঝাবো তখন হচ্ছে দ্বারা দিয়ে বা কর্তৃক দিয়ে বুঝাবো তখন এটাকে হবে তৃতীয় বিভক্তি। যখন আমি যে কে বা রে এই জিনিসটাকে, কলমকে বা কলম রে, আমি যখন এই জিনিসটাকেই সম্প্রদান অর্থে বা কাউকে দিয়ে দেওয়া অর্থে ইউজ করব, তখন এটা হয়ে যাবে চতুর্থী বিভক্তি। সো আমি এখানে জাস্ট ওয়ার্ডটা আমাকে দেখলে বুঝতে পারবো, এটা যখন আমাকে বিভক্তি আসবে, কি বলে সমাস আসবে, তখন আমি দেখলেই বুঝবো। জিনিসটা এখন বুঝতে কষ্ট হচ্ছে, জাস্ট বিভক্তিগুলো চিনে রাখো, কোনটা বিভক্তি কি এক্সপ্লেন আবার আমি সমাসের মধ্যে করব। ওকে, প্যারা নেই, সমাসের মধ্যে আমি আবার এক্সপ্লেন করব, আগে বিভক্তিগুলো চিনে রাখো। পঞ্চমী হচ্ছে হতে থেকেছে, হতে থেকেছে। ষষ্ঠী হচ্ছে র বা এর, র বা এর। তো কলম দিয়ে জায়গায় আমি যদি বলি কলম হতে, আমি যদি বলি কলম হতে, সেটা হচ্ছে আমার এই কলম হতে, এই যে কলম হতে, এটা হচ্ছে আমার পঞ্চমী বিভক্তি, এটা হচ্ছে আমার পঞ্চমী বিভক্তি, এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি। কলমের সাথে যে র বা এর, আমি যদি এখন বলি কলমের, কলমের, এই যে কলমের সাথে এর যুক্ত হইলে যে কলমের, এটা হচ্ছে 6 নাম্বার বা ষষ্ঠী বিভক্তি। আর যদি আমি বলি কলমে, কলমে, যেমন আমি বললাম স্কুলে, সেটা ছিল সপ্তমী বিভক্তি, ঠিক আছে, সেটা ছিল সপ্তমী বিভক্তি, সেটা ছিল সপ্তমী বিভক্তি, সেটা ছিল সপ্তমী বিভক্তি। সো বিভক্তির মধ্যে এইগুলো জিনিসপত্র আছে, বিভক্তির মধ্যে আর খুব বেশি জানার কিছু নেই বা খুব বেশি বুঝার কিছু নেই। বিভক্তির যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে মনে রাখার বিষয়। সো কথা হলো ভাইয়া, চার তো আপনি দিয়ে দিলেন, কোনটাকে আপনি বুঝা দিলেন, মনে কেমনে রাখবো, আমি মনে কিভাবে রাখবো, আমাকে একটু এটাও বলে দেন যে আমি এতগুলো জিনিস কেমনে মাথায় রাখবো, কারণ এগুলোর উপরে তো আমি নির্ভর করতেছে যে সেটা কোন টাইপ আমি কিভাবে বুঝবো। কে বা রে থাকলে দ্বিতীয়া, দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক, ঠিক আছে। বা কিছু মাধ্যমে যখন বুঝাবো যে কলম দিয়ে, কলম দ্বারা, এটা মাধ্যমে, এটার দ্বারা, এটা কর্তৃক, তখন এটা হচ্ছে তৃতীয়া বিভক্তি। যখন আমি একেবারে একেই জন্য অর্থে বা সম্প্রদান অর্থে ইউজ করব, তখন সেটা হবে চতুর্থী বিভক্তি। যখন আমি হতে থেকেছে, কলম হতে, কলম থেকে, তার থেকে, তার চেয়ে, আমি যখন এইভাবে বলবো তখন সেটা হবে পঞ্চমী বিভক্তি। যখন র বা এর, তার, আমার, কলমের, খাতার, আপনার, আপনাদের, এরকম ভাবে বুঝাবো তখন হচ্ছে সেটা ষষ্ঠী বিভক্তি। আর যখন আমি এ বা অন্তস্থীয় বা তে, এ তে, এগুলা দিয়ে বুঝাবো তখন হচ্ছে কলমে, খাতায়, খাতায় কলমে, তারপর হচ্ছে পাতায় পাতায়, শিরায় শিরায়, সেই রকম যে আমরা বলি ওই রকম ক্ষেত্রে হচ্ছে সপ্তমী বিভক্তি হয়। এখন এই গেল বিভক্তি, জিনিসটা ক্লিয়ার। এখন কথা হচ্ছে আমি মনে রাখবো কিভাবে, ঠিক আছে। বিভক্তি নিয়ে কারো কনফিউশন থাকলে কমেন্টে জানা, আমি মনে রাখবো কিভাবে সেই উপায়টা বলি। বিভক্তি মনে রাখার উপায় হচ্ছে এই একটা লাইন, কে দ্বারা জন্য হতে রতে, কে দ্বারা জন্য হতে রতে, কে দ্বারা জন্য হতে রতে। বামে থেকে ডানে যাবো, আস্তে আস্তে সংখ্যা বাড়বে, 2 3 4 5 6 7, কে দ্বারা জন্য হতে রতে, কে দ্বারা জন্য হতে রতে। এই ছন্দটা আমি পার্সোনালি মনে রাখতাম, এটা মানে আমি পার্সোনালি মনে রাখতাম, দেখে আমি নিয়ে আসলাম। কারো যদি বিভক্তি মনে না থাকে এই লাইনটা মনে রাখতে বলো, কে দ্বারা জন্য হতে রতে। কে দিয়ে হচ্ছে 2 নাম্বার, কে তে হচ্ছে 2, কে এর পর কি আসছে দ্বারা 3, তারপর জন্য, কে দ্বারা জন্য 2 3 4, জন্য 4, তারপর হচ্ছে কে দ্বারা জন্য হতে 2 3 4 5, জন্য হচ্ছে হতে হচ্ছে 5, র এর, র, রতে, রতে হচ্ছে র আর তে, র হচ্ছে 6, তে হচ্ছে 7। তো কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, দ্বারা। এখন দ্বারা বলতে, দ্বারার অর্থ আরো যা যা আছে, দ্বারা বলতে যে অর্থ বোঝা, কলম দ্বারা বলতে যে অর্থ বোঝা কলম দ্বারা,
এটা বলে যে অর্থ বুঝাবে, কলম দিয়ে বলে সেই অর্থই বুঝাবে, কলম কর্তৃক বললেও সেই অর্থই বুঝাবে। সো এই দ্বারা হচ্ছে তৃতীয় বিভক্তি। আমি একটা মনে রাখলে বাকি তিনটাকে কানেক্ট করতে পারছি, লিঙ্কিং করতে হবে, ঠিক আছে, একটার সাথে একটা লিঙ্ক করে পড়তে হবে, তাহলে মনে থাকবে। লিঙ্ক করে যখন পড়বো, তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা, কে দ্বারা, দ্বারা মানে দ্বারা দিয়া কর্তৃক। তারপর হচ্ছে জন্য, জন্য দিয়ে আমি কি মনে রাখতেছি, সম্প্রদান বা কাউকে দিয়ে দেওয়া অর্থ, সত্য ত্যাগ করে, আমার জিনিস মানে আমি তোমাকে দিয়ে দিতেছি, তোমার জন্য দিতেছি, এই তোমার জন্য, তোমাকে বা এই জিনিসটা আমি তোমাকে দিতেছি, এই যে আমি তোমাকে দিতেছি, এটা হচ্ছে সম্প্রদান, এটা হচ্ছে চতুর্থী, এইটা হচ্ছে চতুর্থী, জন্য দিয়ে মনে রাখবো। কিন্তু আমি যদি বলি যে আমি তোমাকে ডাকছি, আমি কিন্তু তোমাকে সতত্যাগ করে ডাকিনি, আমি তোমাকে কিন্তু এমন না যে আমার ডাকটা নিজের থেকে মালিকানা তোমাকে দিয়েছি, মালিকানা ট্রান্সফারের ব্যাপার না। সো সেইখানে সেটা চতুর্থী হবে না, সেটা দ্বিতীয়াই থাকবে। কিন্তু আমি যদি কোনো জিনিস তোমাকে নিজের থেকে দিয়ে দেই, একটা কিছু নিমিত্তে বা একটা কিছুর জন্য সম্প্রদান অর্থে বলি, তখন সেটা হচ্ছে চতুর্থী বিভক্তি। তারপর হচ্ছে কে দ্বারা জন্য হতে, 2 3 4 5 হতে, হতে যদি থাকে সেটা হচ্ছে পঞ্চমী, তাইলে পঞ্চমী বিভক্তি যখন থাকবে সেটা হচ্ছে তখন হবে হতে থেকেছে, সেটা থাকলে পঞ্চমী বিভক্তি হবে। কলম হতে, কলম থেকে, কলম চেয়ে বা কলমের চেয়ে। সো এখন এই যে কলমের চেয়ে বললাম, কলমের সাথে যে কলমের, এরটা যুক্ত হলে, এর বা র যখন যুক্ত হবে, র বা এর, তখন হবে ষষ্ঠী, আর লাস্টে তে বা এ থাকলে সেটা হবে সপ্তমী। ওকে, সো বিভক্তি মনে রাখার ব্যাপারটা একটু ক্লিয়ার কিনা আমাকে জানো, লাগে আমি আরেকবার রিপিট করব। আর তৎপুরুষ সমাসের, এই যে তৎপুরুষ সমাসের সাথে বিভক্তির কি সম্পর্ক, যখন আমি তৎপুরুষ সমাসে ব্যাস বাক্য লিখবো, তখন আমাকে লিখতে হবে পূর্বপদ সাথে এই যে দ্বিতীয় তৎপুরুষ হলে দ্বিতীয় বিভক্তি, তৃতীয় তৎপুরুষ হলে তৃতীয় বিভক্তি, চতুর্থী পঞ্চমী হলে চতুর্থী পঞ্চমী, বাকি দুইটা হলে বাকি যে দুইটা সেটা, যে বিভক্তি আছে সেই বিভক্তি লিখতে হবে, এবং লাস্টে হবে পরপদটা। এবং আমি এখানে যে বিভক্তি লিখবো তৎপুরুষটা সেই তৎপুরুষ হবে। যদি এখানে আমি তৃতীয় বিভক্তি লিখি, এটা তৃতীয় তৎপুরুষ, যদি সপ্তমী লিখি সপ্তমী তৎপুরুষ, যদি ষষ্ঠী লিখি ষষ্ঠী তৎপুরুষ। বেসিকটা ক্লিয়ার কিনা, আমি আবার এই জিনিসটা সামনে রিপিট হবে, তবে তোমরা বলো বেসিকটা ক্লিয়ার কিনা। একটু জানো তো ক্লিয়ার কিনা। তোমরা এমনি বুঝতেছো জিনিসপত্র? কে দ্বারা জন্য হতে রতে, এইটা দিয়ে তোমরা মনে রাখতে পারো। ওকে, আর এই হচ্ছে বিভক্তিগুলো। আমি বলবো এই জিনিসটা একটু ভালো করে মুখস্থ রেখো, বিভক্তিটা তোমার লাগবে, বিভক্তিটা তোমার লাগবে। ওকে, বিভক্তিটা তোমার লাগবে। আমি 3টা স্টার দিয়ে দিলাম, এটা একদম 3 স্টার, এটাকে 3 স্টার করতে হবে। বিভক্তিগুলো কোনটা কি মনে রাখতে হবে, কে দ্বারা জন্য হতে রতে। আমি এই যে এই কয়েকটা বিভক্তিকে স্পেসিফিক্যালি একটা দিলে বাকি একটা মনে থাকলে বাকিগুলো মনে থাকবে। ওকে, একটা মনে থাকলে বাকিগুলো মনে থাকবে, সেইভাবে আমরা মনে রাখার চেষ্টা করতেছি, সেইভাবে আমরা মনে রাখার চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা সবাই বলছে ক্লিয়ার, মাহমুদা সুলতানা বলছে ক্লিয়ার, তাইলে আসো আমরা সামনে যাই। এখন তৎপুরুষ সমাস, আমি ওই যে বললাম না, পূর্বপদ যোগ বিভক্তি যোগ পরপদ, এরকম যদি ফরম্যাট থাকে, যে ব্যাস বাক্যে তুমি যদি দেখো যে তুমি যেটা লিখতেছো সেই ক্ষেত্রে ফরম্যাটটা এমন দাঁড়াইছে, প্রথমে পূর্বপদ, তার সাথে সেটা বিভক্তি, এবং সেই সাথে পরপদটা লিখতেছো। পূর্বপদ আর বিভক্তি, এই পুরাটা কিন্তু একটা ওয়ার্ড হবে, পুরাটা কিন্তু একটা পদ, এই পুরাটা হচ্ছে একটা পদ, সাথে হচ্ছে পরপদ, ঠিক আছে, পুরাটা মিলে হচ্ছে একটা পদ, তারপর হচ্ছে পরপদ, এরকম হইলে বুঝবা হচ্ছে তোমরা কি বলা যায়, তৎপুরুষ সমাস। এখন দ্বিতীয় তৎপুরুষ কখন হবে, যখন আমি দ্বিতীয় বললাম কে দ্বারা জন্য হতো, যখন কে দ্বারা জন্য হতো এগুলো থাকবে, যেমন বই পড়া, বই পড়া মানে কি, আমি বইটা পড়তেছি, আমি বইকে পড়তেছি, সব বইকে পড়া, এই যে বই, বইকে পড়া, এখানে পড়া অর্থটাই প্রধান, বই পড়া মানে বইকে পড়া বা বই পড়া। এখানে বই পড়া বলতে কি আমি বই বুঝাইতেছি না পড়া বুঝাইতেছি, আমি কিন্তু পড়া বুঝাইতেছি, কি পড়তেছি, বই পড়তেছি, বইকে পড়া, এই যে বইকে পড়া, এই যে আমি যখন লিখলাম বইকে পড়া, এই কে লিখলাম, কে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় বিভক্তি, তো এটা হয়ে গেছে দ্বিতীয় তৎপুরুষ। কচু কাটা, কচুকে কাটা, এটা চন্দ্রবিন্দু হবে না, কচু কাটা, আরে কচু কাটা, কচু কাটা মানে কি, কচুকে কাটতেছে, কচুকে কাটা। সো আমি যখন এটা বলতেছি কচু কাটা, কচুকে কাটা, এই কে হচ্ছে একটা দ্বিতীয় বিভক্তি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। এখন আমাকে দিল বাগদত্তা, বাগদত্তা, বাগদত্তা মানে কি, মানে একজনের সাথে যখন আরেকজনের বিয়ে ঠিক হয়ে যায় সেটাকে বাগদত্তা বলে। আমি জানি এটা কাউরে বোঝানোর দরকার নেই, মানুষ আর কিছু না জানুক, বিয়ে রিলেটেড জিনিসপত্র এখানকার মানুষ খুবই ভালো বুঝে। তো বাগদত্তাটা তবু আমি সমাসের জন্য ইউজ করে দিয়েছি, বাগদত্তা শুধু বৈবাহিক ব্যাপার সেবার জন্য না, একটু পড়াশোনার ব্যাপার স্যাপার এগুলো জানা লাগবে, ঠিক আছে, কারণ না জানলে কেমন দেখায় না, এত পড়াশোনা করলাম তাও একটু যদি না জানি কেমন দেখায় না। তো বাগদত্তা ব্যাপারটা কি, বাগদত্তা হচ্ছে যে একজনের সাথে আরেকজনের যখন বিয়ে ঠিক হয়ে যায় মৌখিকভাবে,
তার কিন্তু বিয়ে হয়নি, কিন্তু মৌখিকভাবে কথাবার্তায় বিয়ে পাকাপাকি, জাস্ট বিয়েটা হওয়া বাকি, সে অবস্থায় এটাকে বাগদত্তা বলা হয়। বাগদত্তা মানে কি? দত্তা মানে হচ্ছে স্ত্রী এবং বাগ মানে হচ্ছে কথা। সো আমি তাকে কথার মাধ্যমে বা আমি তাকে আমার বাগদানের মাধ্যমে সে যে মানে তার সাথে যে বিয়েটা হবে এটা সে কনফার্ম করছে, ঠিক আছে। সো এইটাকে সে যে মানে কথার মাধ্যমে যে তাকে দত্তা বানাইছে, বাগের মাধ্যমে দত্তা বা বাগ দ্বারা দত্তা, সেই ক্ষেত্রে আসে বাগ দত্তা। ওকে, বাগ দ্বারা দত্তা, এই যে দ্বারা, বাগ দ্বারা দত্তা। তো ঠিক আছে, ওয়ার্ডে যে তুমি বাগ দ্বারা দত্তা লিখলা, তারপর আসলো মন গড়া। মন গড়া মানে কি? তুমি মন দিয়া বানাইছো, তুমি মন দিয়া যা মন চায় তাই করছো। সো এটা কি? মন দ্বারা গড়া বা মন দিয়ে গড়া, ঠিক আছে। এইরকম ওয়ার্ডের ক্ষেত্রে তুমি দেখো দ্বারা ওয়ার্ডটা ইউজ করছো, মন দ্বারা গড়া বা মন দিয়ে গড়া। তো আমরা কি পড়ছি? দ্বারা কোন বিভক্তি? কে দ্বারা, দ্বারা 3 নম্বর, ঠিক আছে, কে দ্বারা 2 3 3 নম্বর। সো এটা হচ্ছে তৃতীয় বিভক্তি, এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ। ওকে, এখন সেম গুরুকে ভক্তি। এখন এই যে গুরুকে ভক্তি, আমি জাস্ট বলবো চতুর্থী তৎপুরুষটা একটু এক্সেপশনাল, ঠিক আছে। চতুর্থী তৎপুরুষের মধ্যে খুব বেশি ওয়ার্ড নাই, অল্প কিছু ওয়ার্ড আছে। আমি বলবো এই কয়েকটা ওয়ার্ড একটু মুখস্থ করে ফেলো। চতুর্থী আর দ্বিতীয়া খুব কাছাকাছি। তো দ্বিতীয় বিভক্তি, চতুর্থ বিভক্তির মধ্যে যা যা গুলা আছে, যা যা বিভক্তি বা যা যা উদাহরণগুলো আছে বোর্ড কোশ্চেনে, জাস্ট বোর্ড কোশ্চেনের মধ্যে যেগুলো আছে সেগুলো মুখস্থ করে ফেলবা। ওগুলো মুখস্থ করলে দেখবা ওগুলা বাইরে তুমি যেগুলাতেই এই কে বসাইতেছো সেগুলো দ্বিতীয় বিভক্তি হয়ে যাবে, কারণ কে বসে এমন সমাস অনেক আছে, কিন্তু চতুর্থী বিভক্তি, চতুর্থী তৎপুরুষ অনেক নাই। চতুর্থী তৎপুরুষ কিছু স্পেসিফিক আছে, যেমন হচ্ছে গুরু ভক্তি, গুরুর জন্য ভক্তি। গুরুকে মানে নিজের সত্য ত্যাগ করে, নিজের আবেগ ইমোশন ত্যাগ করে গুরুকে ভক্তি, গুরুর জন্য ভক্তি। এই যে জন্য ইউজ হইতেছে, গুরুর জন্য ভক্তি, এইটা হচ্ছে এখানে যদি আমি গুরুকে ভক্তিও লিখে, যদি কেউ লেখে গুরুর জন্য ভক্তি জায়গায় গুরুকে ভক্তি এটাও লেখে, তারপরে তাকে চতুর্থী তৎপুরুষ দিতে হবে, তাকে চতুর্থী তৎপুরুষ দিতে হবে, এটা রুলস এর মধ্যে পড়ছে। তারপর হজ, হজ যাত্রা আছে, এই যে হজ যাত্রা, হজের জন্য যাত্রা, হজের নিমিত্তে যাত্রা, ঠিক আছে, হজের নিমিত্তে যাত্রা, হজের জন্য সে যে যাত্রা করছে, হজের মানে কি বলছে এখানে সম্প্রদান অর্থে বুঝাইলো, সে যে একদম হজের নিমিত্তে, এখানে নিমিত্ত অর্থে বুঝাইতেছে, সে হজের উদ্দেশ্যে যাত্রা করছে, সে গুরুর উদ্দেশ্যে তার ভক্তি, হজের উদ্দেশ্যে তার যাত্রা। সো এইরকম ক্ষেত্রে যখন নিউজ হবে তখন সেটা হবে চতুর্থী তৎপুরুষ। এরকম আরেকটা উদাহরণ যেটা আছে আমি এখানে এক্সট্রা করে লিখে দিব, সেটা হচ্ছে তপবন। এই তিনটা ওয়ার্ড তোমরা অ্যাটলিস্ট ভুলো না, বাকি তিনটা আর কি, বাকি আর কিছু পড়ো না পড়ো, এই তিনটা বর্ণনা রেখো, গুরু ভক্তি, তপবন, হজ যাত্রা, হজ যাত্রা, ঠিক আছে। 2 3 4 গেল। এখন সত্যভ্রষ্ট, সত্যভ্রষ্ট, সত্যভ্রষ্ট মানে কি? আমি এটাকে যদি ভাঙে লিখতে চাই, সত্যকে ভ্রষ্ট লিখবো, সত্যকে ভ্রষ্ট করছি না, সত্য দিয়ে ভ্রষ্ট, সত্য আমার ভ্রষ্ট করছে না, সত্যের জন্য আমি ভ্রষ্ট হয়েছি না, তাও না, সত্য হতে ভ্রষ্ট, সত্য থেকে ভ্রষ্ট, আমি সত্য থেকে বিচ্যুত হয়েছি, আমি সত্যের পথ থেকে বিচ্যুত বা ভ্রষ্ট বা ওখান থেকে বিপথে চলে গেছি। তো এইখানে আমি লিখতে পারি সত্য থেকে ভ্রষ্ট। তারপর জন্মান্ধ মানে কি? জন্মের জন্য অন্ধ, জন্মকে অন্ধ, নাকি কি জন্ম থেকে অন্ধ। সো এই যে আমি বলতেছি জন্ম থেকে অন্ধ, সত্য থেকে বিচ্যুত, ঠিক আছে। তারপর মেঘ থেকে মুক্ত, বিপদ থেকে মুক্ত, ঠিক আছে, বিপদ থেকে মুক্ত। এই যে আমি থেকে ওয়ার্ডটা ইউজ করছি, যখনই আমার এই ব্যাস বাক্যে থেকে শব্দটা বা হতে শব্দটা এসে পড়বে, সেটা হয়ে যাবে পঞ্চমী তৎপুরুষ। কারণ আমরা কি পড়ছি? কে দ্বারা জন্য হতে, কে দ্বারা জন্য হতে, শুরু কি দিয়ে হয়? দ্বিতীয় দিয়ে হয়। তো তাহলে কে দ্বারা জন্য হতে 2 3 4 5, জন্য হতে হচ্ছে 5 নাম্বার, কে দ্বারা জন্য হতে 2 3 4 5, হতে হচ্ছে 5 নাম্বার, পঞ্চমী বিভক্তি। তো এখানে পঞ্চমী বিভক্তি যুক্ত হয়েছে, পূর্বপদ এবং পরপদের মাঝখানে পঞ্চমী বিভক্তি আসছে, দ্যাটস এটা হয়ে গেছে পঞ্চমী তৎপুরুষ। সেম ভাবে ষষ্ঠীর ক্ষেত্র, পল্লী কবি মানে কি? সে কি পল্লীকে কবি, পল্লী দ্বারা কবি, পল্লী হতে কবি না, সে হচ্ছে পল্লীর কবি, সে হচ্ছে পল্লীর কবি। মৃগীর শিশু, সে হচ্ছে মৃগ শিশু, মৃগ শিশু মানে কি? মৃগীর শিশু, মৃগ মানে হচ্ছে হরিণ, মৃগ মানে হচ্ছে হরিণ, মৃগ মানে হচ্ছে হরিণ, মৃগ শিশু মানে হচ্ছে হরিণের বাচ্চা, বাচ্চা হরিণ। সো মৃগ মানে হচ্ছে হরিণ, হরিণীর শিশু, হরিণীর শিশু, সে অর্থ বলেছে মৃগ শিশু, এটা মৃগীর শিশু। ওকে, সো এই যে আমি র বা এর ইউজ করতেছি, কারণ পল্লীর এখানে পল্লী ওয়ার্ডটাকে যদি আমি একটু ভেঙে লিখে, এটা কি হয়? পল্লী যোগ এর, পল্লী যোগ এর, পল্লী যোগ এর, এটা হয় মৃগ যোগ মৃগী যোগ এর, মৃগী যোগ এর, মৃগীর, ঠিক আছে। সেই অর্থে এই যে আমি এর ইউজ হইতেছে, এর ওয়ার্ডটা যুক্ত হইতেছে, সেটার জন্য হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী বিভক্তি আসতেছে, এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি, এবং এখানে আসতেছে ষষ্ঠী তৎপুরুষ। কয়েকবার প্র্যাকটিস করতে করতে বিভক্তি মাথায় বসে যাবে। ওকে, সমাজটাকে একটু টাইম দিয়ে প্র্যাকটিস করতে হবে, 5 মার্কের জন্য একটু কষ্ট করতেই। তারপর লাস্ট সপ্তমী তৎপুরুষ। সপ্তমীর ক্ষেত্রে আমাদের কি পড়ছিলাম?
কে দ্বারা জন্য হতে রতে, কে দ্বারা জন্য হতে রতে। তো এই যে রতে, র তো ছয় ছয় গেল, তাহলে লাস্টে কি থাকে তে, তে হচ্ছে 7। তো এই যে এ বা অন্তস্থীয় বা তে, ঠিক আছে। তো স্কুলে বলতে পারি, তারপর ক্লাসে বলতে পারি, ক্লাসের থেকে ক্লাস এ, তারপর আমি বলতে পারি যে উম এরকম তে দিয়ে একটা ওয়ার্ড কি জানি, খুব সুন্দর একটা ওয়ার্ড ছিল, পরীক্ষাতে। ইয়েস, মনে পড়ছে, পরীক্ষাতে। আমি কিন্তু পরীক্ষাতে, পরীক্ষায় যেমন বলতে পারি, সো পরীক্ষায় যেমন বলতে পারি তেমন আমি বলতে পারি পরীক্ষাতে। এই যে পরীক্ষায় বা পরীক্ষাতে বা এই যে ক্লাসে, এই যে আমি এতগুলো জিনিস ইউজ করলাম, এই যে এ ইয়তে বা এই জিনিসটাকে একসাথে মনে রাখছি তে দিয়ে। সো তে থাকলে এও বসতে পারে, অন্তস্থিও বসতে পারে। পরীক্ষায়, পরীক্ষাতে, স্কুলে, স্কুলেতে, ক্লাসে, ক্লাসেতে, এই যে জিনিসগুলো আমি বসাতে পারছি, এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি। এই সপ্তমী বিভক্তি যখন বসবে তখন হবে আমার সপ্তমী তৎপুরুষ। সো আমি কিন্তু আমার তৎপুরুষ চেনার জন্য আর কিছুই করা লাগছে না, পুরো পদ পরপদ মাঝখানে একটা বিভক্তি বসাই দিতেছি, তারপর যে বিভক্তি বসতেছে সেই বিভক্তি অনুযায়ী সমাস হইতেছে, যে বিভক্তি বসতেছে সেই বিভক্তি অনুযায়ী সমাস হইতেছে, ঠিক আছে। যে বিভক্তি বসতেছে সেই বিভক্তি অনুযায়ী সমাস হইতেছে। যেমন এখানে খেয়াল করো, সলিলের সমাধি, সলিল সমাধি কি, সলিল সমাধি মানে কি, সলিলের সমাধি, সলিল মানে পানি, সলিল মানে পানি, সলিল মানে পানি। সো পানির মধ্যে অনেক কিছু ডুবে মরে সেটাকে বলে সলিল সমাধি। সো সেটা পানির মধ্যে যে সে মারা গেছে, এমন তাহলে এটাকে আমি কি লিখতে পারি, সে পানিতে মারা গেছে, পানিতে মারা গেছে, সলিলে মারা গেছে, তার সমাধি কোথায়, সলিল সমাধি মানে কি, সলিলে সমাধি। গুণ মুগ্ধ মানে কি, গুণকে মুগ্ধ না, গুণ দ্বারা মুগ্ধ না, গুণের জন্য মুগ্ধ, গুণের জন্য মুগ্ধ হয়, বাট গুণের জন্য আমি তো গুণ তাকে দিতেছি না, তার গুণ দেখে উল্টা আমি মুগ্ধ হয়েছি, অর্থ ম্যাচ করতেছে না, হবে না। গুণ হতে মুগ্ধ, গুণ থেকে মুগ্ধ, তাও হয় না। গুণের মুগ্ধ চলে মোটামুটি, বাট গুণে মুগ্ধ, কারো গুণ দিয়ে আমি মুগ্ধ হয়েছি, কারো গুণে আমি মুগ্ধ হয়ে গেছি, সেটা হচ্ছে গুণমুগ্ধ। মনোমুগ্ধ কি, মনে মুগ্ধ, মনে মুগ্ধ, সেটা হচ্ছে মনোমুগ্ধ, মনোমুগ্ধ, মনে মুগ্ধ হচ্ছে মনোমুগ্ধ, ঠিক আছে। মনে মুগ্ধ হচ্ছে মনোমুগ্ধ, এটা একটু লিখে রাখো, মনে মুগ্ধ হচ্ছে মনোমুগ্ধ, ঠিক আছে। তারপর হচ্ছে আম, আরেকটা জিনিস, আচ্ছা এটা একটু একটা তোমাদের একটা প্র্যাকটিস দিব, আচ্ছা একটু প্র্যাকটিস দিই, আর একটু ডিপে যাওয়ার আগে তোমাদের একটু প্র্যাকটিস দিই, তোমরা একটু প্র্যাকটিস করো, তোমরা একটু আমাকে জানো যে তোমরা কি রকম কি বুঝতেছো না বুঝছো, আমাকে একটু জানো, ঠিক আছে। আমি একটু তোমাদের একটা প্র্যাকটিস দেই ছোট্ট করে, তোমরা আমাকে বলো আম ঢেকি ছাটা, ঢেকি ছাটা, তারপর হচ্ছে আরেকটা যদি আমি বলি, উম উন্মুক্ত, মোহমুক্ত, এই দুইটাকে একটু আমাকে অ্যান্সার করে দাও তো, এই দুইটা ব্যাস বাক্যটা কি হবে, জাস্ট আমাকে বলো ব্যাস বাক্য কি হবে, এবং এটার সাথে ব্যাস বাক্যটা কি হবে, এবং এটার সাথে সমাসটা কি হবে, আমাকে জাস্ট এই দুইটা বলো, ব্যাস বাক্য কি হবে আর সমাসটা কি হবে, ব্যাস বাক্য কি হবে আর সমাসটা কি হবে, আমাকে জাস্ট এটুকু বলো। আমি একটু পানি খেয়ে আসি, তোমরা আমাকে এটা জানো, ঠিক আছে, তোমরা আমাকে এটা জানো, আমি একটু পানি খেয়ে আসতেছি। এতক্ষণ দেখাইলাম সেগুলোর মধ্যে আছে, তোমরা একটু আমাকে জানো।
তো বলো কি অবস্থা। আচ্ছা, ঢেকি দ্বারা ছাটা মোহ থেকে মুক্ত। ঢেকি দ্বারা ছাটা মোহ থেকে মুক্ত, তাই না? ঢেকি দ্বারা ছাটা মোহ থেকে মুক্ত। সো এখানে কি দেখতেছি, ঢেকি ছাটা মানে কি, আমি কিন্তু ঢেকিকে ছাড়তেছি না, আমি ঢেকিটাকে ছাটার জন্য ইউজ করছি ঢেকি দ্বারা ছাটা। সো এটা হইতেছে কি, ঢেকি দ্বারা ছাটা, ঢেকি দ্বারা ছাটা, ঢেকি দ্বারা ছাটা। সো এটাকে যেহেতু ঢেকি দ্বারা ছাটা, আমি যে দ্বারা ইউজ করতেছি, দ্বারা হচ্ছে একটা তৃতীয় তৎপুরুষ, ঠিক আছে, দ্বারা হচ্ছে একটা তৃতীয় তৎপুরুষ, দ্যাটস ওয়াই এখানে এটা হচ্ছে মানে তৃতীয় বিভক্তি, সো এখানে এটা হয়ে গেছে তৃতীয় তৎপুরুষ, ঠিক আছে, তৃতীয় তৎপুরুষ। আর মোহমুক্ত, মোহমুক্তর ক্ষেত্রে যে ব্যাপারটা এমন কিন্তু না যে মোহে সে মুক্ত হয়ে গেছে। খেয়াল করো, ব্যাপারটা কিন্তু এমন না যে সে মোহের কারণে মুক্ত হয়ে গেছে, সে মোহ থেকে মুক্ত হয়েছে। সে একটা মোহের মধ্যে ছিল, সে সে মোহ থেকে মুক্ত হয়ে গেছে, তোমরা যেটা বলছো মোহ থেকে মুক্ত। এই যে থেকে মুক্ত, তাইলে এই যে মোহ থেকে মুক্ত, এই থেকে ওয়ার্ডটা ইউজ হয়েছে, এই যে থেকে, এই থেকে কি কে দ্বারা জন্য হতে, থেকের কাছাকাছি কি হতে, আমরা থেকে বা হতে লিখতে পারি, মোহ হতে মুক্ত। সো দি কে দ্বারা জন্য হতে, সো তাহলে 2 3 4 5 হতে হচ্ছে 5 নম্বর, 5 নম্বর বিভক্তি, এটা হচ্ছে 5 নম্বর বিভক্তি। সো এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ। সো তোমরা যারা যারা অ্যান্সার দিছো এদিকে, আহ উম্মে জাকির, সারিয়া, তারপর জহুরা সাইদা, সবাই সঠিক উত্তর দিছো। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, আমি এখান থেকে চলে গেল কেন হঠাৎ? একটু 1 মিনিট। আসছে। সো এইগুলো হচ্ছে আমাদের তৎপুরুষের বেসিক, বিভক্তির মাধ্যমে আমরা কিভাবে তৎপুরুষ বের করতে পারি সেই জিনিস আমাদের ক্লিয়ার। তৎপুরুষে কিন্তু 6টা টাইপ, আমরা জাস্ট বিভক্তির মাধ্যমে একসাথে শেষ করে ফেলছি। এবার হচ্ছে আমরা আরো কিছু জিনিস আসি। আচ্ছা, এই দুটো হচ্ছে একটু এক্সেপশন, তৎপুরুষের মধ্যে কিছু এক্সেপশন। যদি ব্যক্তি অর্থে কালবাচক শব্দ ইউজ হয় তখন সেটা হয়ে যাবে দ্বিতীয় তৎপুরুষ, এটা একটু এক্সেপশন বললাম না। সো এই দুটো হচ্ছে একটু এক্সেপশনাল রুল, আমাকে একটু খেয়াল রাখতে হবে এই রুলসগুলো, যে এটা একটু এক্সেপশনাল রুল। যখন ব্যক্তি অর্থে কালবাচক শব্দ ইউজ হবে, ঠিক আছে, পূর্বপদে একটা হচ্ছে মানে কাল বা একটা টাইম রিলেটেড শব্দ ইউজ হবে, ব্যাপ্তি অর্থে যে কতক্ষণ হচ্ছে সেই ডিউরেশন অর্থে আমি বুঝাবো, তখন এই ডিউরেশন অর্থে যখন আমি বুঝাবো তখন সেটা হয়ে যাবে দ্বিতীয় তৎপুরুষ। যেমন হচ্ছে চির সুখী বা চির দুঃখী বা চিরকুমার, এইগুলো হচ্ছে চিরকাল ব্যাপী কুমার। চির মানে কি, সে চিরদিন ধরে বা চিরকাল ব্যাপী, আমি কিন্তু একটা ব্যাপ্তি বুঝাইতেছি, চির বলতে আমি আজীবনের জন্য বুঝাইতেছি, এরকম ব্যাপ্তি যখন বুঝবো তখন সেটা যাবে দ্বিতীয় তৎপুরুষ। ওকে, চিরকাল ব্যাপী সুখী, চিরকাল ব্যাপী সুখী বা চিরকাল ব্যাপী কুমার, চিরকুমার হচ্ছে চিরকাল ব্যাপী কুমার, এই গেল দ্বিতীয় তৎপুরুষ। এইটাকে আমরা দ্বিতীয় তৎপুরুষের মধ্যে ফেলছি, ঠিক আছে, যদিও এখানে মানে বুঝার উপায় নেই যে আচ্ছা ব্যাপী থাকলে দ্বিতীয় তৎপুরুষ কেন হয়, এটাকে জাস্ট ক্লাসিফিকেশনের মধ্যে রাখা হয়েছে। আরেকটা ব্যাপার, যেটা যদি ব্যাস বাক্যের রাজা থাকে তখন সেটা হয়ে যায় ষষ্ঠী তৎপুরুষ। এটা নর্মালি ষষ্ঠী তৎপুরুষ হবে, বাট এখানে একটু ব্যাপার আছে, একটু ছোট্ট একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি, ব্যাস বাক্যে রাজা থাকলে ষষ্ঠী তৎপুরুষ কিভাবে হয়, রাজার পুত্র রাজপুত্র। আচ্ছা, রাজার পুত্র, এখানে এই যে রাজার সাথে রাজা যোগ এর, সো আমি বুঝতেছি রাজার সাথে এখানে এর যুক্ত আছে। সো আমি কিন্তু পড়ছি র বা এর, কে দ্বারা জন্য হতে রতে, সো কে দ্বারা জন্য হতে রতে, 2 3 4 5 6, 6 নম্বরে র, তাহলে র হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তো এখানে ষষ্ঠী তৎপুরুষ ঠিক আছে, কিন্তু রাজার পুত্র, এখানে যেমন পল্লীর কবি থেকে পল্লী কবি, এখানে কিন্তু রাজার পুত্র থেকে রাজাপুত্র হয়নি, এখানে রাজা থেকে রাজপুত্র হয়ে গেছে, পথের রাজা থেকে রাজপথ হয়ে গেছে। সো রাজার পুত্র হোক কি পথের রাজা হোক, যখনই ব্যাস বাক্যে রাজা ওয়ার্ডটা থাকবে সেটা ষষ্ঠী তৎপুরুষ হবে, এবং রাজার ওয়ার্ডটা এটা আগে থাকুক, এটা পূর্বপদে থাকুক বা পরপদে থাকুক, এটা এরকম রাজ হিসেবে বসবে, রাজার বৈদ্য রাজবৈদ্য, তারপর হচ্ছে রাজার বিজ্ঞানী রাজবিজ্ঞানী, সেম ভাবে পথের রাজা রাজপথ, তারপর হচ্ছে নীতির রাজা রাজনীতি, নীতির রাজা রাজনীতি, পথের রাজা রাজপথ। সো আমি রাজাকে পরে বসাই কি রাজা শব্দটা আগে বসাই, এই রাজা শব্দটা যখনই থাকতেছে আমার সেটা রাজ হিসেবে বসতেছে, এবং এই ব্যাসবাক্যে রাজা থাকার কারণে এটা রেখেছে ষষ্ঠী তৎপুরুষ। এই দুটো একটু এক্সেপশন, একটু আলাদা, ওকে, পড়তে গেলে তোমরা দেখবা। সো এর বেশি মোটামুটি এখানে এক্সেপশন নাই। এখন আমি এই 6টা আমাদের ক্লিয়ার, বাকি যে 3টা বলছিলাম ছোট ছোট করে, উপপদ, নয় এবং অলুক, এই 3টা নিয়ে একটু কথাবার্তা বলবো।
মোটামুটি আমাদের তৎপুরুষ শেষ, এখন হচ্ছে জাস্ট এই তিনটা নিয়ে কথাবার্তা। উপপদ যেখানেই দেখবা, উপপদ ওয়ার্ডটা যেখানেই দেখবা সেইখানেই হচ্ছে তোমার ইয়া বসবে, উপপদ ওয়ার্ডটা যেখানেই দেখবা সেখানেই হচ্ছে তোমার ক্রিয়াপদ থাকবে, ব্যাস বাক্যে ক্রিয়াপদ থাকবে। উপপদ মানে ক্রিয়াপদ, 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 ঠিক আছে। সো ব্যাস বাক্যে ক্রিয়াপদ থাকবে, ব্যাস বাক্যে যখনই ক্রিয়াপদ থাকবে যে একটা কাজ করার মতো ওয়ার্ড, তখনই সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ। যেমন এখানে দেখো কোনো ক্রিয়া ওয়ার্ড বা কোনো কাজ করতেছে এমন কিন্তু ওয়ার্ড, কচুকে কাটা, মন দ্বারা গড়া, হজের জন্য যাত্রা, তাই এখানে কিন্তু কোনো কিছু বুঝাইতেছে না গড়তেছে বা কিছু, এখানে কোনো বিভক্তি সেভাবে, এখানে কিন্তু সাথে বিভক্তি হিসেবে যুক্ত হয়েছে, পূর্বপদ পরপদের মাঝখানে বিভক্তি যুক্ত হয়েছে। বাট এইখানে দেখো পকেট মারে যে, পকেট মার, বাজি করে যে, বাজি করে, এই যে মারে বা করে বা খায়, ঠিক আছে, সবকিছু ভক্ষণ করে যে, সর্বভুক, এরকম যে ইয়া ওয়ার্ড গুলা, মানে তোমার এরকম শব্দগুলো যেগুলো ক্রিয়া বা কোনো কাজকে বোঝায়, ঠিক আছে। এখানে দেখো পকেট মারে যে, পকেটের সাথেও কোনো বিভক্তি নেই, মারের সাথেও কোনো বিভক্তি নেই, বাজি করে যে, বাজির সাথেও কোনো বিভক্তি নেই, করের সাথেও কোনো বিভক্তি নেই, লাস্টে যে আছে, এরকম ভাবে যখন বসবে তখন এটাকে বলা হয় উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমি জাস্ট একটা কথা বলবো, উপপদ তৎপুরুষের ক্ষেত্রে সবচেয়ে কমন যেটা সবচেয়ে বেশি আসে, আমি বলবো খুবই স্টার মার্ক, সেটা মনে রাখবা তোমরা, হচ্ছে প্রিয়ংবদা। এই ওয়ার্ডটা কেন জানি স্যারদের খুব পছন্দ, এই ওয়ার্ডটা মানে খুব বারবার আসে, প্রিয়ংবদা, প্রিয়ংবদা। তো তুমি বলা ভাই প্রিয়ংবদা মানে কি, অনেক রকম মিনিং মাথায় আসতে পারে, বাট এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে প্রিয় কথা বলে যে, প্রিয় কথা বলে যে তাকে বলা হয় প্রিয়ংবদা, ঠিক আছে। এই জিনিসটা, এই জিনিসটা সবচেয়ে বেশি, এই জিনিসটা মানে সবচেয়ে বেশি আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে, সবচেয়ে বেশি আসার জন্য সম্ভাবনা আছে এটার, প্রিয়ংবদা শব্দটা, এটা হচ্ছে উপপদ তৎপুরুষের মধ্যে পড়ছে। এই যে বলে যে, এই বলেটা কিন্তু একটা ক্রিয়াপদ, এখান থেকে প্রিয়র সাথেও কোনো বিভক্তি নেই, কথার সাথে কোনো বিভক্তি নেই, কিন্তু ডিরেক্ট একটা তোমার ক্রিয়াপদ বসে গেছে। পকেট মারে যে, এখানেও কোনো বিভক্তি নেই, জাস্ট একটা ব্যাস বাক্যে ক্রিয়াপদ বসে গেছে, এখানেও কোনো ক্রিয়াপদ নাই, এই যে কি বলে, এখানেও কোনো যে বিভক্তি নাই, ব্যাস বাক্যে ক্রিয়াপদ বসে গেছে, এরকম ক্ষেত্রে উপপদ তৎপুরুষ হবে, উপপদ তৎপুরুষ হবে, ঠিক আছে। উপপদ তৎপুরুষ ক্লিয়ার, প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। নয় তৎপুরুষ, এটার উচ্চারণ হচ্ছে নয়, নয় তৎপুরুষ। নয় তৎপুরুষটা কি, পূর্বপদ নয় অর্থক অব্যবস্থা, নয় অর্থক মানে কি, না, নয়, নাই মানে নেগেটিভ, নয় অর্থক মানে হচ্ছে নেগেটিভ, নয় অর্থকে যদি আমি সোজা ভাষায় লিখি তাহলে এটার অর্থ হচ্ছে নেগেটিভ, এটার অর্থ হচ্ছে নেগেটিভ, এটার অর্থ হচ্ছে নেগেটিভ। সো নেগেটিভ মিনিং আছে এরকম অব্যয় যখন বসে, আমি যদি একটু বাংলা লিখি, বাংলা ক্লাসে ইংলিশ লিখলে কেমন দেখেন, একটু বাংলাটাও লিখে দিই, নেতিবাচক, যখন নেতিবাচক বা না বোধক অর্থ বোঝায়, নেতিবাচক বা না বোধক অর্থ বোঝায়, তখন এগুলাকে বলো নয় অর্থক অব্যয়, নয় অর্থক অব্যয়। নয় অর্থক অব্যয়ের মধ্যে কি আছে, না, নেই, নয়, নহে, এগুলো হচ্ছে বা অ অর্থে যে এগুলো বুঝায়, ঠিক আছে। এই যেমন ন আচার, ন আচার, এটা হচ্ছে অনাচার, নয় আশ্রিত, অনাশ্রিত, নয় আশ্রিত, অনাশ্রিত। তেমন ভাবে কি বলা যায়, নয় আদৃত বা আদর থেকে আদৃত, নয় আদৃত, অনাদৃত, ঠিক আছে। ন আচার, অনাচার, তারপর হচ্ছে ন আহার বা নাই আহার, সেখান থেকে আসছে অনাহার। তো এই যখন এরকম থাকবে ন আচার বা নয় আশ্রয় থাকবে, এইটার জায়গায় অনা বসে যাবে, ঠিক আছে, অন বসবে, সাথে লাস্টের ওয়ার্ডটা বসবে, অন বসবে সাথে লাস্টের ওয়ার্ডটা বসবে। আমি যদি একটু দেখাই এই জিনিসটা, একটু জিনিসটা কনফিউশন লাগতে পারে। যেমন ধরো তোমাকে দিছে ন প্লাস একটা শব্দ দিছে, ঠিক আছে, বা এটা সরাসরি দেয় না, এটা এইভাবে দিবে না, তোমাকে যেটা দিবে সেটা হচ্ছে, তোমাকে যেটা দিবে সেটা হচ্ছে যে তোমাকে একটা শব্দ দিবে, ধরো অনাচার। তো তুমি দেখতেছো অনাচার, অনাচার মানে কি, যে যেখানে কোনো আচার ব্যবহার নাই, তুমি কি লিখবা, এই অনা থেকে লিখবা জাস্ট ন, আর তারপর বাকি ওয়ার্ডটা লিখে দিবা আচার, ন আচার। এখানে আচার মানে খাওয়ার আচার না, তেঁতুলের আচার না, চালতার আচার না, এটা হচ্ছে আচার ব্যবহার, ওকে। এই আচার কিন্তু খাওয়ার জিনিস না। তারপর বলা হচ্ছে অনাহার, অনাহার, সেখানে অনাহার মানে তুমি বুঝতেছো আহার নাই, তো এখানে এই যে অনা, এই জিনিসটা থেকে তুমি লিখতেছো ন, আর বাকিটুকু লিখে দিচ্ছ আহার, ন আহার, অনাহার। তারপর যে আশ্রিত, অনাশ্রিত, অনাশ্রিত তো লেখা আছে, আমি লিখলাম অনাদৃত, তো অনাদৃত আমি এটাকে লিখে দিলাম নয় আদৃত, নয় আদৃত, বা এখানে আদৃত হচ্ছে আদর থেকে আসছে, আদৃত হচ্ছে আদর থেকে আসছে, ঠিক আছে, নয় আদৃত, অনাদৃত, নয় আদৃত, অনাদৃত। তারপর আমি কি বলতে পারি, আহ অনাহুত নাম, অনাকাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত, আমি এখানে বলতে পারি অনাকাঙ্ক্ষিত, আমি এখানে বলতে পারি অনাকাঙ্ক্ষিত। অনাকাঙ্ক্ষিত মানে কি, যে অনা মানে নয়, অনা মানে হচ্ছে না বা নয়, আর এই লাস্টের ওয়ার্ডটা লিখতে পারি আকাঙ্ক্ষিত, নয় আকাঙ্ক্ষিত,
অনাকাঙ্ক্ষিত, নয় আকাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত, ঠিক আছে, নয় আকাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত। আমি কয়েকটা উদাহরণ লিখে দিলাম, আশা করি তোমরা মোটামুটি এবার বুঝতে পারছো যে কি রকম হইতে পারে নয় তৎপুরুষ সমাস। এইরকম যখন থাকবে, এই নয় অর্থক অব্যয়গুলো যখন থাকবে, তখন সেটা হয়ে যাবে আমাদের নয় তৎপুরুষ সমাস। আর অলুক দ্বন্দ্ব একটা কথা বলছিলাম, বিভক্তি যেমন আছে তেমনই থাকে। এখন এখানে দেখো এই বিভক্তিগুলো বইকে পড়ে কে কিন্তু লুপ্ত হয়ে যাচ্ছে, কে কিন্তু বিলুপ্ত হয়ে বই পড়া হয়ে গেছে। বাগধারা দত্তা, দ্বারাটা লুপ্ত, বাগধারা, বাগদত্তা, বাগধারা বলতেছি, সরি। গুরুর জন্য ভক্তি, জন্যটা উঠে গেছে, গুরুকে ভক্তি। সত্য হতে ভ্রষ্ট, ঠিক আছে। সো এরকম দেখো সত্য হতে ভ্রষ্ট, এখানে কিন্তু হতেটা চলে যাচ্ছে, হতে ওয়ার্ডটা থাকতেছে না, ঠিক আছে, হতে ওয়ার্ডটা থাকতেছে না, বিভক্তি লুপ্ত হয়ে যাইতেছে। এরকম ক্ষেত্রে এই যে লুপ্ত হয়ে যেতেছে না, এরকম ক্ষেত্রে কিন্তু নর্মাল তৎপুরুষ। কিন্তু যেসব ক্ষেত্রে লুপ্ত হবে না, যা আছে তেমনই থাকবে, সেই সব ক্ষেত্রে এটা হবে অলুক তৎপুরুষ। যেমন কলে ছাটা, কলে ছাটা, এটা দেখো কলে ছাটা বলতে এখানে ব্যাসবাক্য কলে ছাটা ছিল, এখানেও কলে ছাটা আছে। এখানে ছিল ঘিয়ে ভাজা, এখানেও আছে ঘিয়ে ভাজা। যদি আমি বলি গায়ে হলুদ, আমরা কিন্তু একসাথে গায়ে হলুদ, আমরা কিন্তু গা হলুদ বলি না, আমরা গায়ে হলুদ বলি। তো এই যে বিভক্তি যা ছিল সেটাই আছে, ঠিক আছে, এই বিভক্তি যা ছিল সেটাই থাকার যে ব্যাপারটা, সেটাই হচ্ছে আমাদের অলুক তৎপুরুষ। তো তৎপুরুষ সবার ক্লিয়ার কিনা, তৎপুরুষটা সবার ক্লিয়ার কিনা? বলো তৎপুরুষটা সবার ক্লিয়ার কিনা? তাইলে আমরা আগামীগুলায় আগাই। 9টা বেজে গেছে। আরে পড়াতে পড়াতে সময় যে কোন দিক দিয়ে যায়। কমেন্ট আসতেছে না কেন? হ্যাঁ আসছে, আচ্ছা। ক্লিয়ার ক্লিয়ার, সবাই জানিছে ক্লিয়ার। মাহমুদা সুলতানা, মোহাম্মদ সিয়াম, উম্মে মাহবুবা, মাইমুন হক, সবাই বলছে ক্লিয়ার। রফিকুল ইসলাম ক্লিয়ার, আচ্ছা আলহামদুলিল্লাহ। কমেন্ট ঝামেলা করতেছিল, প্যারা প্যারা প্যারা। আচ্ছা, তো আমাদের তৎপুরুষ ক্লিয়ার, আমাদের 3টা সমাস ক্লিয়ার। আমরা বাকি 3টা সমাসে আসি, চেষ্টা করবো আধা ঘন্টার মধ্যে শেষ করে দিতে, ঠিক আছে। অযথা একটা জিনিস নিয়ে এতক্ষণ লিঙ্গি না করি, আমরা যতটুকু দরকার সেটুকু পড়ে ফেলি। কর্মধারয়, সো কর্মধারয় নামটা আসছে কর্মকে ধারণ করা থেকে, ঠিক আছে, কর্মকে ধারণ করা থেকে, এটা কর্মকে ধারণ করে। ওকে, এখন কর্মকে ধারণ করে বলতে কিরকম কর্মকে ধারণ করে, সে কর্মকে বলতে সে একটা বিশেষ্য বা বিশেষণকে ধারণ করবে, ঠিক আছে। কর্ম বলতে এখানে এইগুলো বোঝানো হয়েছে। সো বিশেষ্য বা বিশেষণ, বিশেষ্যকে আমরা যদি ইংলিশে বলি এটাকে আমরা বলতে পারি নাউন, আর বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ আমি মনে রাখার সুবিধার্থে বাংলা ইংলিশ মিলে পড়েছে, কারণ বাংলা ইনস্ট্রাক্টর আমি, ইংলিশ ইনস্ট্রাক্টর আমি। সো আমি একটু বাংলা ইংলিশ মিলে পড়েছি, যেটা আমরা সহজে মনে রাখতে পারি। বিশেষ্য বিশেষণ, এখন একটা বিশেষণের সাথে যখন একটা বিশেষ্য বা বিশেষণের সাথে যখন আরেকটা বিশেষ্য বা বিশেষণ যুক্ত হবে, মানে একটা বাংলা নাউন বা অ্যাডজেক্টিভের সাথে আরেকটা বাংলা নাউন বা অ্যাডজেক্টিভ যখন যুক্ত হবে, তখন সেটা কর্মধারয় সমাস হবে। কর্মধারয় সমাসের ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়। এখন পরপদের অর্থ যে প্রাধান্য পায়, এই যে পুরোপদ এবং পরপদ, আমি কিন্তু সংজ্ঞা দেখে বুঝতে পুরোপদ হবে বিশেষ্য বা বিশেষণ, পরপদ হবে বিশেষ্য বা বিশেষণ, মানে দুইটার মধ্যে যে কোনোটাই হইতে পারে, পূর্বপদ অথবা পরপদ। ওকে, পূর্বপদ যে কোনো নাউন বা অ্যাডজেক্টিভ হবে, পরপদ যে কোনো নাউন বা অ্যাডজেক্টিভ হবে। সো আমি যখন পূর্বপদ বা পরপদে দেখবো দুইটাই নাউন বা অ্যাডজেক্টিভ, দুইটার মধ্যে একটা নাউন বা একটা অ্যাডজেক্টিভ, বা কোনোটা নাউন কোনোটা অ্যাডজেক্টিভ, তখন আমি বুঝে যাবো যে আচ্ছা ঠিক আছে, এখানে কর্মধারয় সমাস বুঝাইছে। কর্মধারয় সমাস হবে 5 প্রকার: সাধারণ, মধ্যপদলোপী, উপমিত, উপমান, রূপক। কোনটা কিরকম বুঝাই দিতেছি, কোনটা কিরকম বুঝাই দিতেছি। আমরা আগে সাধারণ দিয়ে শুরু করি। কর্মধারয় খুবই সহজ, সবচেয়ে কঠিন তৎপুরুষই ছিল, মানে সবচেয়ে কঠিন হচ্ছে তৎপুরুষ, আর লাস্টে একটা আছে অব্যয় ভাব। এই দুটোই হচ্ছে সবচেয়ে কঠিন। সো এই দুটোই মানে একটু বুঝার ব্যাপার আছে, এই দুটো একটু ক্রিটিক্যাল ব্যাপার। এই দুটো যদি কেউ সহজে বুঝতে পারে, কর্মধারয় বা বহুব্রীহি বা হচ্ছে দ্বন্দ্বদ্বিগু ব্যাপার না। কর্মধারয় প্রকারভেদ চেনার উপায়, কর্মধারয় ইজিলি চিনবা, কিন্তু প্রকারভেদ চেনা লাগবে। প্রকারভেদ কি হয় চিনবা? ব্যাস বাক্য দিয়ে। প্রকারভেদ কি হয় চিনবা? ব্যাস বাক্য দিয়ে। সাধারণ কর্মধারয়ের ব্যাস বাক্য কি? সাধারণ কর্মধারয়ের ব্যাস বাক্য কি? পূর্বপদ আর পরপদের মাঝখানে যে বসবে, পূর্বপদ আর পরপদের মাঝখানে যে বসবে, এটা হচ্ছে সবচেয়ে কমন, এটা হচ্ছে মোস্ট কমন, এটা হচ্ছে একদম মানে কি বলবো, সাধারণ কর্মধারয়ের কমন স্ট্রাকচার, এটা হচ্ছে কমন স্ট্রাকচার, ঠিক আছে। যেমন রাঙা যে মাটি, রাঙা মাটি, কাঁচা যে কলা, কাঁচকলা, মহৎ যে আত্মা, মহাত্মা। এখন আমি যদি বলি যে বাটা যে হলুদ, ঠিক আছে, বাটা কি হলো, বাটা যে হলুদ, হলুদ বাটা,
বা ভাজা যে বেগুন, বেগুন ভাজা, ঠিক আছে, ভাজা যে বেগুন, বেগুন ভাজা। এখানে ডিম ভাজা বলতে পারতাম, ভাজা যে ডিম, ডিম ভাজা, ভাজা যে মাছ, মাছ ভাজা। সো সেভাবে আমি বলতে পারতাম। একটু খাওয়া দাওয়া চলে গেছি, যাক খাওয়া দাওয়া না চাই। রাঙা যে মাটি, রাঙামাটি, এই যে এখানে একটা পদ বসতেছে, তারপর যে, তারপর পরপদ। এইখানে ব্যাপারটা হয় কি, পূর্বপদ প্লাস পরপদ বলে অনেক সময় দেখা যায় পূর্বপদ পরপদ সোয়াপ হতে, যেমন বাটা যে হলুদ, হলুদ বাটা, এটা কিন্তু পূর্বপদ হিসেবে বসার কথা, এটা চলে গেছে লাস্টে। আবার পরপদ হিসেবে বসার কথা, এটাও চলে গেছে, মানে ফার্স্ট লাস্ট সোয়াপ হয়ে গেছে। ভাজা যে বেগুনের ক্ষেত্রেও সেম, ঠিক আছে, আগে পরে সোয়াপ হয়ে গেছে। এই যে জিনিসগুলো হয় না কর্মধারের, সাধারণ কর্মধারের ফার্স্ট ফরম্যাটে কিছু ক্ষেত্রে জিনিসটা হয়ে যায়। যদি এমনও হয় যে তুমি যদি অর্থগতভাবে, তুমি যদি আর্থিকভাবে প্রপারলি জিনিসটাকে লিখতে চাও, তুমি যদি আর্থিকভাবে প্রপারলি জিনিসটাকে উপস্থাপন করতে চাও, তখন তোমাকে সেই জিনিসটা একটু মানে কি বলছে, একটু আগে পিছিয়ে করে লিখতে হবে। যেমন হলুদ যে বাটা বা বেগুন যে ভাজা, এই বেগুন যে ভাজা জায়গায় তুমি লিখলা, আচ্ছা বেগুন যে ভাজা শুনতে কেমন লাগে, হচ্ছে ভাজা যে বেগুন, এটা শুনতে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তুমি ভাজা যে বেগুন লিখো, তোমাকে মার্ক কাটবে না, এটা ঠিকঠাকই দিবে। পূর্বপদ আর পরপদ একমাত্র এই ক্ষেত্রে সোয়াপ করে লিখলেও কোনো সমস্যা নাই। রাঙা যে মাটি, এই যে একটা পদ আছে, তারপর আছে যে, তারপর আবার আরেকটা পদ, ওকে। এর পদ যখন থাকবে রাঙা যে মাটি, রাঙা মাটি, কাঁচা যে কলা, কাঁচকলা, এরকম ক্ষেত্রে এটা কর্মধারা। এবং কিরকম কর্মধারা, এটা হচ্ছে আমাদের সাধারণ কর্মধারা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাধারণ কর্মধারা, এটা হচ্ছে আমাদের সাধারণ কর্মধারা, এটা হচ্ছে আমাদের সাধারণ কর্মধারা, এটা হচ্ছে আমাদের সাধারণ কর্মধারায়, এটা হচ্ছে আমাদের সাধারণ কর্মধারায়। এখন আমরা দেখি, আচ্ছা সাধারণ কর্মধারায় কমন ফরম্যাট তো গেল, এবার কমন ফরম্যাটের সাথে কিছু এক্সট্রা ফরম্যাটও জেনে নেই। এক্সট্রা ফরম্যাট কি কি আছে, এইটা হলো কমন স্ট্রাকচার, আরো দুইটা হচ্ছে, এদের হচ্ছে এক্সট্রা স্ট্রাকচার, এদের হচ্ছে এক্সট্রা স্ট্রাকচার। যেমন কি, যে যে যোগ পূর্বপদ, সে যোগ পরপদ, মানে কি, যে পূর্বপদ সেই পরপদ, যে পূর্বপদ সেই পরপদ, পূর্বপদে যার কথা বলা হইতেছে, পরপদ তার কথাই বলা হবে। যদি মানুষ ব্যক্তি হয়, জীবন্ত কিছু হয়, তাহলে যে বা যে সে বসবে। যদি জড় বস্তু হয়, তাহলে যা তা বসবে, মানে যা পূর্বপদ তাই পরপদ। প্রাণী হলে বা জীবন্ত বস্তু হলে বসবে যে পূর্বপদ সেই পরপদ, ঠিক আছে, যে পূর্বপদ সেই পরপদ। যেমন আমি যদি এখানে একটু দেখি, এক্সট্রাটা একটু নিচে লেখা দরকার, এক্সট্রাটা একটু নিচে লেখা দরকার, এক্সট্রাটা নিচে লিখে দিতেছি। এখানে দেখো, যে চালাক সে চতুর, যে চালাক সে চতুর, চালাক চতুর, এখানে কিন্তু একটা মানুষকে বা একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে। যে চালাক সেই চতুর, চালাক চতুর। যে গুরু সে মশাই, গুরু মশাই। যিনি গিন্নি তিনি মা, গিন্নি মা। এটা হচ্ছে প্রথম পদটা আসলো, ঠিক আছে, প্রথম জিনিসটা আসলো। আবার আমি যদি এখান থেকে বলি, যে যদি একটা মানে কি বলা যায়, জড় বস্তুর ক্ষেত্রে বলি, তাহলে কি, যা মোটা তা তাজা, মোটা তাজা, যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। এখন একটা জিনিস খেয়াল করো, কাঁচা মিঠা, আচ্ছা কি একটা জিনিস আমি একটু খেয়াল রাখতে বলবো, এখানে দেখো কাঁচা মিঠা, এখানে কিন্তু কাঁচা মিঠা বলতে একই বস্তু, কাঁচা মিঠা আর কাঁচা পাকা। আমি একটু ডিস্টিংগুইশ করে দিই, একটু জিনিসগুলো আলাদাভাবে কিভাবে চিন্তা হয় সেটা একটু বলে দিই। কাঁচা মিঠা, এখানে আমি কি দেখতেছি, যা কাঁচা তাই মিঠা। সো কর্মধারের ক্ষেত্রে আমি কমন স্ট্রাকচার কি দেখলাম, পূর্বপদ পরপদে মাঝখানে যে থাকলে সাধারণ কর্মধারায় বসে। যে রাঙা যে মাটি, যে মাটিটা রাঙা সেটাই হচ্ছে রাঙা মাটি। যে কলাটা কাঁচা, কাঁচা যে কলা সেটাই হচ্ছে কাঁচকলা। তারপর বাটা যে হলুদ, হলুদ বাটা, হলুদটা যে হলুদটা বাটা হয়েছে সেটাই হচ্ছে বাটা হলুদ, হলুদ বাটা, বাটা হলুদ বা হলুদ বাটা, ঠিক আছে, বাটা যে হলুদ, বাটা হলুদ, ওকে। ভাজা যে বেগুন, ভাজা বেগুন, আমি এভাবে বলতে পারি, বা বেগুন ভাজা, একটা বলা যায়। কিন্তু এখানে তেমন কাঁচা মিঠা ক্ষেত্রে আরেকটা যেটা হচ্ছে এক্সট্রাকচারে পড়ে, যে ব্যক্তির ক্ষেত্রে যেই পূর্বপদ সেই পরপদ, যা পূর্বপদ তাই পরপদ। বস্তুর ক্ষেত্রে যে চালাক সে চতুর, যে চালাক সে চতুর। এখানে চালাক বলতে আমি যাকে বুঝাইতেছি, চতুর বলতে আমি তাকেই বুঝেছি। চালাক চতুর একজন মানুষ, যেই চালাক সেই মানুষটাই চতুর। যে মানুষটা, যিনি হচ্ছেন গিন্নি তিনিই হচ্ছেন মা, যিনি গিন্নি তিনি মা, গিন্নি মা। কাঁচা মিঠার ক্ষেত্রেও যে জিনিসটাকে আমি কাঁচা বলতেছি সেটাই হচ্ছে মিঠা। ধরো একটা ছোট আম, যেটা কাঁচার পাকার মাঝামাঝি, তো সেই আমটা কাঁচা কিন্তু মিষ্টি। আমি বলতে পারি যা কাঁচা তা মিঠা, এটা আমি বলতে পারি। এটা হচ্ছে সাধারণ কর্মধারায় পড়বে। কিন্তু একই জিনিস, আহারে একই জিনিস, কলমটা ঝামেলা করলো। সো আমি যদি আরেকবার লিখি, কাঁচা মিঠার ক্ষেত্রে যেটা হচ্ছে যা কাঁচা তাই মিঠা, যা কাঁচা তাই মিঠা, ঠিক আছে। যেটাকে আমি কাঁচা বলতেছি সেটাকে আমি মিঠা বলতেছি। কিন্তু যখন আমি বলতেছি কাঁচা পাকা, যখন আমি বলতেছি কাঁচা পাকা, ঠিক আছে, যখন আমি বলতেছি কাঁচা পাকা, যখন আমি বলতেছি কাঁচা পাকা, তখন খেয়াল করে দেখো, আমি কিন্তু যেটাকে কাঁচা বলতেছি সেটাকেই পাকা বলতেছি না। আমি কিন্তু যেটাকেই কাঁচা বলতেছি সেটাকে পাকা বলতেছি না। এখানে কাঁচা হচ্ছে একটা, পাকা হচ্ছে আরেকটা। তাইলে আমি এখানে দুইটা জিনিসকে বুঝেছি, একটা জিনিস হচ্ছে কাঁচা, একটা জিনিস হচ্ছে পাকা। অর্থাৎ এখানে পূর্বপদ প্রাধান্য পাইতেছে, পরপদ প্রাধান্য পাইতেছে। এখানে কাঁচাও বসবে,
এখানে পাকাও বসবে, এবং এখানে দুইটাকে আলাদাভাবে বোঝানো হয়েছে, তাই এটা হবে কাঁচা ও পাকা। এখন আমাকে বলে যে কাঁচা ও পাকা, কাঁচা পাকা এইটা কোন সমাস? আমাকে জাস্ট এই অ্যান্সারটা দাও, এটা কোন সমাস? ইয়েস, দ্বন্দ্ব, দ্বন্দ্ব, দ্বন্দ্ব বেঁচে গেছে, কাঁচা পাকার মধ্যে দ্বন্দ্ব বেঁচে গেছে। কাঁচা পাকা একই জিনিস না, কাঁচা আলাদা পাকা আলাদা, দুইটার মধ্যে দ্বন্দ্ব বেঁচে গেছে। দ্বন্দ্ব যখন বেঁচে গেছে মাঝখানে ও এসে পড়ছে, তো ও এসে পড়লে কি হবে? এটা হবে দ্বন্দ্ব সমাস, এটা হবে দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? ওয়ার্ড কাছাকাছি কিন্তু মিনিং অনুযায়ী আমি যখন বুঝে অ্যান্সার করতে যাচ্ছি সে অনুযায়ী আলাদা, সমাস মুখস্থ করা লাগতেছে না। একবার রিডিং দিয়ে জিনিসগুলো তোমার যখন মাথায় বসে যেতেছে, তুমি ভাবতে গেলে তোমার সাবকনসিয়াস মাইন্ডে সেই জিনিসটা তোমাকে আবার হিট করবে, ঠিক আছে? আবার হিট করবে, তুমি সেই জিনিসটা আবার ইজিলি সলভ করতে পারবা। তো আমি জিনিসটা একটু ডিস্টিংগুইশ করে দিলাম, এটা হচ্ছে সাধারণ কর্মধারা, এটা সাধারণ কর্মধারা, এটা তো কোনো সন্দেহ নাই, সাধারণ কর্মধারা, সাধারণ কর্মধারা, সাধারণ কর্মধারা এটা। কিন্তু এই সমাসটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ওকে, দ্বন্দ্ব ক্লিয়ার, দ্বন্দ্ব ক্লিয়ার। এবার আসো দ্বন্দ্ব সমাসের, দ্বন্দ্ব সমাস বলো, সরি, কর্মধারা সমাসের আগামীগুলো, যে এটা গেল সাধারণ কর্মধারা। একটু সময় নিয়ে নেওয়া পড়তেছে, একটু বুঝায় বুঝায় পড়া দিয়েছে, কারণ এই টপিকটা সমস্যা অনেকের, ঠিক আছে? সমাস তো না, সমস্যা। এটা সমাস পড়তেছি না আমরা, সমস্যা পড়তেছি, মানে ব্যাপারটা এমন হয়ে গেছে। সো সমস্যাকে আমরা ক্লিয়ার করি, সমস্যাকে আমরা শেষ করি। সো এখন আমরা কি দেখবো? মধ্যপদলোপী কর্মধারায়। এখান দেখো, সাধারণ কর্মধারায় কি ছিল? পূর্বপদা পরপদা মাঝখানে যে ছিল। মধ্যপদলোপী কর্মধারার ক্ষেত্রে কি থাকবে? পূর্বপদা পরপদা মাঝখানে আরো একটা এক্সট্রা পদ, মধ্যপদ থাকবে। ওই যে বলছিলাম না, দুই বা ততোধিক পদকে একটা পদে কনভার্ট করাকে সমাস বলে। এইখানে দেখো তিনটা পদ, পূর্বপদ, মধ্যপদ, পরপদ, তিনটা পদ ফাইনালি অ্যাপিয়ার। এখন এই যে তিনটা পদ এসে পড়ছে, একটা ট্রাইও এসে পড়ছে, কি করবা তুমি এখন? কি করবা? মাঝে পদটারে কি করবা? ফেলা দাও, মাঝে পদটারে ফেলা দাও। মাঝে পদটা যে তুমি লোপ করে দিতেছো, এই যে মাঝে পদটা চলে যাইতেছে, লুপ্ত হয়ে যেতেছে, এটাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। এখন মধ্যপদলোপী কর্মধারাটা আমি বলবো এটা একটু টাফ, কারণ কি মাঝখানে কোন ওয়ার্ড বসবে, কোন মধ্যপদটা বসবে, এটা আগে থেকে না জানলে বলা কষ্ট। প্রাণীবিদ্যা, এখানে এটা প্রাণীর বিদ্যা না, এটা হবে প্রাণী বিষয়ক বিদ্যা। হাত, হাত পাখা, এটা হাত পাখা, এটা হাত পাখা, এটা হাত পাখা। হাত পাখা হচ্ছে হাত চালিত পাখা, হাত চালিত পাখা। আয়কর মানে কি? আয়ের উপর কর, আয়ের কর না, আয়ের কর যদি বলি সেটা হয়ে যাবে ষষ্ঠী তৎপুরুষ, কিন্তু এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারা। আমাকে বলতে হবে আয়ের উপর কর, আমাকে বলতে হবে আয়ের উপর কর। ঘর জামাই, ঘর জামাই কি ঘরের জামাই না, ঘরে আশ্রিত জামাই, ঘরে আশ্রিত জামাই, ঘরে আশ্রিত জামাই। এই যে আশ্রিত, একটা মাঝখানে এক্সট্রা একটা ওয়ার্ড। বউ ভাত মানে কি? বউয়ের ভাত না, বউয়ের রান্না করা ভাত না, বউ পরিবেশিত ভাত। মানে ট্রেডিশনটা এইভাবে আসছে, বউ ভাতের ট্রেডিশনটা এইভাবে আসছে যে বিয়ের পর বউ যখন বা নতুন বউ যখন তার শ্বশুর বাড়িতে নতুন করে প্রথমবারের মতো রান্না করে খাওয়ায়, সেটাকে বলা হয় বউ ভাত। তো তার রান্না করা প্রথম ভাত, সেই অর্থে বউ ভাত, বউ পরিবেশিত ভাত, ঠিক আছে? বা সে পরিবেশন করছে, এটাই বোঝানো হয়েছে। রান্নার কথা সরাসরি আসে না, বউ ভাত বলতে বউ পরিবেশিত ভাতই আসে, বউ রান্না করা ভাত আসে না। চাল কুমড়া হচ্ছে চালে ধরে যে কুমড়া, চালে ধরে যে কুমড়া, চাল কুমড়া। সো এইখানে মাঝের ওয়ার্ড গুলো আমি বলবো এই জিনিসটা একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই রকম মধ্যপদলোপী কর্মধারয়গুলা একটু মুখস্থ করতে হবে, মধ্যপদলোপী কর্মধারয়গুলা একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? এগুলো মুখস্থ করতে হবে, এগুলো বুঝে অ্যান্সার করা একটু টাফ, কারণ তুমি বুঝতেছো মাঝখানে একটা মধ্যপদ বসবে, বাট কি মধ্যপদ বসবে এটা তুমি জানো না। আমি বলবো এগুলাকে একটু ফোকাস দিয়ে পড়ে, এই জিনিসটা থেকে আসেও মোটামুটি বেশি, এটা একটা স্টার মার্ক দিয়ে রাখলাম, এটা মানে মিড লেভেলের ইম্পর্টেন্ট। ওকে, এটা পিছিয়ে সব নিজের জীবন যৌবন দিয়ে দিন না, বৃদ্ধ আছে বা বাকি সব পড়তে পড়তে চাইলে। সো এটা পিছিয়ে তুমি মোটামুটি একটা মানে ডিসেন্ট অ্যামাউন্ট খরচ করে এটাকে তুমি তোমার প্রায়োরিটি লিস্টে রাখো। পূর্বপদ আর পরপদ মাঝখানে একটা মধ্যপদ বসবে, সেই মধ্যপদটা তোমাকে জানতে হবে। এটা গেল মধ্যপদলোপী কর্মধারা। যদি এমন দেখো দুইটা পূর্বপদ এবং পরপদের মাঝখানে আরেকটা ওয়ার্ড ঢুকতেছে, এবং যে ওয়ার্ডটা একদম ইউনিক একটা ওয়ার্ড, পুরো ইউনিক একটা ওয়ার্ড, সেক্ষেত্রে আসে মধ্যপদলোপী কর্মধারায়। এরপর আসি উপমিত কর্মধারায়। উপমিত, আচ্ছা, উপমিতর ক্ষেত্রে যেটা হবে, আমি উপমিত আর উপমান একসাথে দেখাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। উপমিত আর উপমান দুইটাই সেম, পূর্বপদ প্লাস ন্যায় প্লাস পরপদ, পূর্বপদ আর পরপদ আর মাঝখানে ন্যায় ওয়ার্ডটা বসে, বা এখানে মতো বুঝাইতে, ন্যায় বলতে মানে আমরা বুঝি না যে আমার মতো, এই আমার মতো জায়গায় আমি যেমন আমার ন্যায়, আমার ন্যায় মানে কি বলবো, তোমার ন্যায় ভদ্র, তোমার ন্যায় ভদ্র মানে কি তোমার মতো ভদ্র, এখানে ন্যায় হচ্ছে মতো অর্থে বসতেছে, মতো অর্থে বসতেছে, ঠিক আছে? মতো অর্থে বসতেছে, ন্যায়টা হচ্ছে মতো অর্থে বসতেছে, পুরোপদের মতো পরপদ। সো এই যে বা পুরোপদ পরপদের মতো, পুরোপদ পরপদের মতো এইরকম অর্থে বসতেছে, সেই রকম ক্ষেত্রে এটা হচ্ছে উপমিত বা উপমান কর্মধারায়। দুইটার ক্ষেত্রেই সেম, পুরোপদ প্লাস ন্যায় প্লাস পরপদ, পুরোপদ প্লাস ন্যায় প্লাস পরপদ। কিন্তু উপমিতর ক্ষেত্রে পরপদটা বিশেষ্য হয়, উপমানের ক্ষেত্রে পরপদটা বিশেষণ হয়।
এই একটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। এখন কথা হলো ভাইয়া উপমিত আর উপমান আমি মনে রাখবো কেমনে? দুটোই তো সেম বোঝায়, তাহলে মনে রাখবো কিভাবে? ঠিক আছে, আমি এটা মনে রাখবো কিভাবে, এখন এটা আমি মনে রাখবো কিভাবে সেটার একটা টেকনিক আমি একটু দেখাইতেছি, একটু আসতেছে এক মিনিট। সো যেটা বলতেছিলাম যে উপমিত আর উপমান, একটু মাঝখানে যেতে ছিল সরি। সো উপমিত আর উপমান এই দুটোই হচ্ছে পুরোপদ এবং পরপদের সাথে ন্যায় বসে, ঠিক আছে, পুরোপদ এবং পরপদ দুইটার সাথেই ন্যায় বসে। এখন কোনটা উপমান আর কোনটা উপমিত আমি কিভাবে মনে রাখবো? একটা বিশেষ একটা বিশেষণ মিলায় ফেললে এক্ষেত্রে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে আম, সেটা হচ্ছে উপমান মানে বিশেষণ। উপমান মানে বিশেষণ, উপমান মানে বিশেষণ, একটা মনে রাখলে হবে। কিভাবে মনে রাখবা? উপমান লাস্টে ন, বিশেষণ লাস্টে ন। উপমান বিশেষণ, উপমান বিশেষণ, এই যে উপমান বিশেষণ, উপমান বিশেষণ, এভাবে মনে রাখবা। উপমান লাস্টে ন, বিশেষণ লাস্টে ন। এর অর্থ পরপদে যদি আমি বিশেষণ পাই সেটা উপমান হবে। পরপদে যদি দেখি পুরোপদ প্লাস ন্যায় প্লাস পরপদ এরকম ফরম্যাটে লাস্টে বিশেষণ আছে, বিশেষণ লাস্টে ন, উপমান লাস্টে ন, এটা হবে উপমান। যদি দেখি বিশেষ্য, বিশেষ্য লাস্টে ন আছে নাই, তাহলে লাস্টে ন নাই কোনটার? উপমান না উপমিত? উপমিত, উপমিত লাস্টে ন নাই, তাহলে এটা হবে উপমিত কর্মধারয়। এভাবে আমি মনে রাখতাম পূর্বপদ প্লাস ন্যায় প্লাস পরপদ, যে পূর্বপদের ন্যায় পরপদ যখন আমি বুঝাবো, বা পূর্বপদ পরপদের মতো পরপদের ন্যায় এটা যখন আমি বুঝাবো, এই পরপদটা বিশেষ্য হইলে, বিশেষ্য, বিশেষ শব্দটায় ন নাই, উপমিত শব্দটাও ন নাই, তাহলে এটা হচ্ছে উপমিত কর্মধারয়। পূর্বপদের ন্যায় পরপদ, পরপদ যদি বিশেষণ হয়, বিশেষণের লাস্টে ন আছে, উপমানেও ন আছে, এটা হবে উপমান কর্মধারয়। উদাহরণ দেখি, কর কমল, কর মানে হাত, হাতের তালু, এটাকে কর বলা হয়, রিস্ট। এই কর কমলের ন্যায়, কর কমলের ন্যায়, কমল ওয়ার্ডটা, কমল মানে কি? কমল মানে হচ্ছে পদ্ম ফুল, কমল মানে হচ্ছে পদ্ম ফুল, পদ্ম ফুল, ঠিক আছে, পদ্ম ফুল, এটা কিন্তু কমল, কমল নট কোমল, কয় ওকার, কোমল না কিন্তু, ঠিক আছে। এখানে একটা জিনিস একটু বলে রাখি, কোমল মানে হচ্ছে নরম, কোমল মানে হচ্ছে নরম, আর কমল মানে হচ্ছে পদ্ম, ঠিক আছে, কমল মানে হচ্ছে পদ্ম, যেটাকে আমরা ইংলিশে বলি লোটাস। এটা বৈজ্ঞানিক নামটা ভুলে গেছি, নাহলে ওইটা বলে দিতাম। সো এটা হচ্ছে নরম, এটাকে আমরা বলি, এটা হচ্ছে সফট অর্থে বোঝায় কোমল, আর কমল হচ্ছে পদ্ম বা লোকাস অর্থে, ঠিক আছে, কমল হচ্ছে লোকাস। সকাল উঠে নিয়ে কি কথা চলতেছে? 2 ঘন্টা লেগে যাবে মনে হয় আজকে, আচ্ছা অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, সময় বেশি নিয়ে নিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের জন্যই সময় বেশি নিয়েছিলাম, সমস্যা নেই, বেশিক্ষণ যাবে না, আর অল্প একটি আছে, এইটু পর একটা স্লাইড বলবি, একটা স্লাইড অব্যয় ভাব, মেইন পড়া এই দুটাই, ঠিক আছে। সেই যে উপমিত কর্মধারয় কর কমলের ন্যায়, তাহলে হাতটা হচ্ছে ফুলের মতো, আমরা বললাম ফুলের মতো হাত, ঠিক আছে, ফুলের মতো হাত, করটা কমলের ন্যায়। তো কমল কি এখানে বিশেষ একটা নাউন, তো কমল হচ্ছে একটা বিশেষ একটা নাউন, এই কমলের ন্যায় পর করটা, কমলের ন্যায় কর বা কর কমলের ন্যায়, এরকম যখন আমি ন্যায় দিয়ে বুঝাইতেছি, একটা বিশেষের সাথে কম্পেয়ার করতেছি, একটা নাউনের সাথে কম্পেয়ার করতেছি, এই বিশেষ্য হওয়া এটা হয়ে গেছে উপমিত। কর পল্লব, কর পল্লবের ন্যায়, পল্লব মানে পাতা, হাত একটা পাতার মতো, হাতটা একদম পাতার মতো, এখানে শুকনা অর্থে বুঝাইতেছে, শুকনা বা জীর্ণ অর্থে বুঝাইতেছে যে হাতটা একদম পাতার মতো, পাতলা পাতার মতো, এই পাতা এটা একটা নাউন, একটা বিশেষ্য, সেখানে বিশেষ্য বুঝাইতেছে, বিশেষ্য হইলে কি হবে? উপমিত হবে। চাঁদ মুখ, চাঁদ মুখ কি? মুখ চাঁদের ন্যায়, চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায়, চাঁদের ন্যায় মুখ বা চন্দ্রের ন্যায় মুখ। এই যে পরপদ, চন্দ্রের চাঁদের ন্যায় মুখ, এখানে মুখ কিন্তু একটা বিশেষ্য, মুখ কিন্তু বিশেষ্য। তারপর যে পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়, ম্যান ইজ লাইক এ লায়ন, এইরকম ব্যাপারটা যখন আসে, এই সিংহ কিন্তু একটা বিশেষ্য। তরু লতার ন্যায়, তরু একটা বিশেষ্য, লতা একটা বিশেষ্য, লতা একটা বিশেষ্য, ঠিক আছে, তরু লতার ন্যায়, এই লতার ন্যায় দিয়ে যখন আমি বিশেষ্য বুঝাইতেছি তখন আমার উপমিত হয়ে যেতেছে। আর সেম ভাবে উপমানটা দেখো, মিশ কালো, মিশের ন্যায় কালো, লাস্টে যা পরপদ বলা আছে, পরপদ মানে কি? পরপদটা বিশেষণ, কালো কি? কালো কি কোনো নাউন, কোনো নাম বুঝাইতেছে না, এটা হচ্ছে একটা অবস্থা বুঝাইতেছে। কিসের ন্যায় কালো? মিশের ন্যায় কালো, কালো কিন্তু একটা বুঝায়, কালো কিন্তু কোনো নাম না, কালো একটা কিছুর অবস্থা বুঝায়, একটা রং বুঝায়, এটা বিশেষণ। যখন ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়বো তখন এই বিশেষ্য বিশেষণ কোনটা আরো ক্লিয়ার হয়ে যাব। মিশের ন্যায় কালো, বজ্রের ন্যায় কঠোর, বজ্র কঠোর, অজের ন্যায় মূর্খ, অজমূর্খ, কাজলের ন্যায় কালো, কাজল কালো, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। এই যে কালো, শুভ্র, মূর্খ, জ্ঞানী, কঠোর, নরম, ধার্মিক, অধার্মিক, এই যে বকের ন্যায় ধার্মিক, বক ধার্মিক, এই যে আমি এগুলো বলতেছি, আমি কিন্তু একটা মানে নাউন প্রনাউনের অবস্থা, যেটা আমি
ইংলিশে পড়াইছিলাম। নাউন বা প্রোনাউনের অবস্থা বুঝাইতেছে, ঠিক আছে, একটা বিশেষ্যের বা সর্বনামের অবস্থা, দোষ গুণ বুঝাইতেছে আমি। এই দোষ গুণ যখন বুঝাবো সেটা হবে বিশেষণ। বিশেষণে ন আছে, উপমানে ন আছে। সো যখন পরপদ বিশেষণ তখন সেটা উপমান কর্মধারয়, উপমান কর্মধারয়। ওকে, সো এগুলো হচ্ছে উপমান কর্মধারয়। যখন এরকম জিনিসপত্র এসে পড়বে আমরা বুঝতে পারবো ইজিলি। রূপক কর্মধারয়, রূপক হচ্ছে রূপক অর্থে, ঠিক আছে, এটা হচ্ছে অবাস্তব অর্থে বসে, অবাস্তব ক্ষেত্রে এটা বসে, অবাস্তব তুলনা, অবাস্তব তুলনায় রূপক অর্থটা বসে, এবং এখানে হচ্ছে পুরোপদা পরপদের মাঝখানে রূপ শব্দটা থাকে। মন মাঝি, মন মাঝি বলতে কিছু আছে, মানে মন যেন মাঝির মতো, মন যেন মাঝি। তারপর প্রাণ পাখি, প্রাণ মানে কি, প্রাণটাকে পাখির সাথে তুলনা করতেছে অবাস্তব অর্থে, অবাস্তব অর্থে যে প্রাণটা যেন পাখি। তো সেই অর্থে মন রূপ মাঝি, প্রাণ রূপ পাখি। ক্রোধানল, ক্রোধানল মানে কি, রাগ আগুনের মতো রাগ। তো রাগ কি অ্যাকচুয়ালি আগুন? আমার যদি রাগ উঠে তাহলে কি অ্যাকচুয়ালি এখানে আগুন ধরে যাবে? না, রাগটা হচ্ছে আগুনের মতো বার্নিং একটা সেন্সেশন দিবে আমাকে। এই যে আগুনের সাথে তুলনা করতেছি, একটা আগুনের সাথে অবাস্তব অর্থে আমি যে কম্পেয়ার করছি, এটা হচ্ছে ক্রোধ রূপ অনল, এটা হচ্ছে রূপক কর্মধারা, রূপক অর্থে তুলনা করছি, তখন এখানে হবে ক্রোধানল। ক্রোধ আর অনল মিলে হয়েছে ক্রোধ রূপ অনল। মোহ নিদ্রা, মোহের মতো নিদ্রা, মোহর রূপ নিদ্রা। সংসার সমুদ্র, সংসার যেন সমুদ্র বা সংসার রূপ সমুদ্র। সরি। জ্ঞান আলোক, জ্ঞান রূপ আলোক, জ্ঞানটা আলোর মতো, জ্ঞানটাকে আলোর সাথে তুলনা করা হইতেছে, জ্ঞানটাকে আলোর সাথে তুলনা করা হইতেছে। ওকে, জ্ঞানটাকে আলোর সাথে তুলনা করা হইতেছে রূপক অর্থে। অ্যাকচুয়ালি কিন্তু জ্ঞান মানে আলো না, বা জ্ঞান টর্চ লাইটের মধ্যে আলো না, কিন্তু জ্ঞানকে আমি রূপক অর্থে একটা আলো বুঝাইতে পারি, মূর্খতাকে অন্ধকার বলতে পারি, সেই অর্থে এটাকে রূপক অর্থে বলা হয় জ্ঞান আলোক, জ্ঞান রূপ আলোক। ওকে, কর্মধারের এই পাঁচটাই টাইপ মোটামুটি ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। ব্যস্ত থাকলে রেকর্ডেড করবো। আচ্ছা, কারো ব্যস্ততা থাকতেই পারে, সব ক্লাস করতে হবে এমন না। ব্যাকরণে এমনও আছে মানুষ কিছু টপিক পারো, কিছু টপিক পারো না। যদি সমস্যা থাকে ক্লাস করো, যদি তোমার মনে হয় এই টপিক তুমি অলরেডি পারো, তোমার সমস্যা নাই, ক্লাস করবা মনে করো, আমি তুমি ওই টাইমে ক্লাস না করে অন্য যেটা সমস্যা তুমি সেটাই ফোকাস করো। ক্লাসই করতে হবে ব্যাপারটা এমন না। ওকে, ক্লাস আমি প্রত্যেকটা টপিক নিচ্ছি, যেন প্রত্যেকটা টপিক যার যে টপিকে সমস্যা আছে তার সে টপিক হয়ে যায়। আমি সেজন্য সবগুলো টপিক পড়া দিতেছি তোমাদের, বাট যার যেটা সমস্যা আছে সেটা করবা, ঠিক আছে। আর লাইভ কল রেকর্ড করা, হ্যাঁ লাইভ করা ভালো লাগে, যে ভাইয়ের সাথে সরাসরি লাইভ আসো ভালো লাগতেছে, বাট রেকর্ডেডও তুমি যদি করো, তোমার যদি মনে হয় যে না আমার অন্য পড়া আছে, আমি আপাতত অফ রেখে পরে 10 2x দিয়ে রেকর্ডেড করে ফেলবো, কোনো সমস্যা নেই, করতে পারো। মিশ কি, মিশকালোর মিশ, তুলনাটি মিথ্যা হলে উপমিত কর্ম ধরায়, তুলনাটি সত্য হলে উপমান কর্ম ধরায়। পুরুষ সিংহের ন্যায় তলু লতার ন্যায়, এটা খাটে, কিছু ক্ষেত্রে খাটে, বাট আমি পার্সোনালি এটা কিন্তু মনে রাখি। হ্যাঁ, তোমার যদি মনে হয় যে এটা চাঁদ রূপ মুখও হতে পারে, চাঁদ রূপ মুখ, আহ চাঁদ রূপ মুখ। আচ্ছা, কথাটা যখন আসছেই আমি একটু কথাটাকে ব্যাখ্যা করি। চাঁদ রূপ মুখ, যে কমেন্টটা করছে তার নামটা একটু দেখি। রাফিয়া করিম, খেয়াল করে দেখো, রাফিয়া করিম, আমি শুরুতেই বলছিলাম তোমাকে যে শব্দ দিবে, সেই শব্দের ব্যাস বাক্যের ভিত্তিতে সমাসের প্রকারভেদ হবে, ব্যাস বাক্যের ভিত্তিতে সমাসের প্রকারভেদ হবে, ব্যাস বাক্যের ভিত্তিতে সমাসের প্রকারভেদ হবে। এখন কোশ্চেন তাইলে নর্মালি আসে, তাইলে ভাইয়া যদি একটা শব্দের একাধিক ব্যাস বাক্য হয়, সেম শব্দকে একাধিক সমাসের অন্তর্গত হইতে পারে? হইতে পারে, এটা তোমার ব্যাস বাক্যের উপর ডিপেন্ড করবে। চাঁদ মুখ হচ্ছে এমন একটা শব্দ, চাঁদ মুখ হচ্ছে এমন একটা শব্দ, তুমি যদি লেখো চাঁদের ন্যায় মুখ, তুমি যদি লেখো চাঁদের ন্যায় মুখ, তাহলে এই যে পূর্বপদ পরপদ মাঝখানে লিখছো ন্যায়, ঠিক আছে, এটা কর্মধারয় হয়ে গেছে। এখন উপমিত না উপমান? মুখ হচ্ছে বিশেষ্য, মুখ হচ্ছে বিশেষ্য, তো বিশেষ্য লাস্টে ন আছে নাই, তাহলে উপমান হবে না, যেটা লাস্টে ন নাই সেটা হবে উপমিত হবে। তো এটা হচ্ছে উপমিত কর্মধারা, এটা হবে উপমিত কর্মধারায়, উপমিত কর্মধারায়, উপমিত কর্মধারায়। আবার আরেকজন লিখলো যে না ভাই আমি চাঁদের ন্যায় মুখ লিখবো না, আপনি যেটা বললেন রাফিয়া করিম যেটা বললো চাঁদ রূপ মুখ, আমি সেটা লিখবো চাঁদ রূপ মুখ, রূপক অর্থে আমি সেইটা লিখবো। এখন পুরো পদা পরপদা মাঝখানে আমি রূপ বসাইছি, এখন এটা উপমিত কর্মধারা নেই, এটা হয়ে গেছে রূপক কর্মধারা। জাস্ট ব্যাস বাক্য চেঞ্জ করার জন্য ওয়ার্ডের সমাসটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এটা পসিবল। সমাসের ক্ষেত্রে এই জিনিসটা পসিবল, যে একই ওয়ার্ডকে একই শব্দকে যখন একাধিক ব্যাস বাক্য দিবা, এক মানে কি বলা যায়,
অন্যভাবে ব্যাস বাক্যটা ভিন্নভাবে লেখা হবে, তখন সেই ব্যাস বাক্য অনুযায়ী জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এরকম একটা শব্দ আছে গায়ে হলুদ, আমি একটু পরে দেখাবো। গায়ে হলুদ একই সাথে বহুব্রীহি হয়, একই সাথে তৎপুরুষ হয়, বাট এটা ডিপেন্ড করতেছে ব্যাস বাক্যটা কিভাবে লেখা হয়েছে। যদি ব্যাস বাক্য কেউ চাঁদের নেয় মুখ লিখে এখানে রূপক লিখে দেয়, পুরা কাটা, দুইটাই কাটা, ব্যাস বাক্য হবে না, এটাও হবে না, কারণ কোনটা কি লিখতেছে সামঞ্জস্য থাকতে হবে। ঠিক আছে, সো এই জিনিসটা হয়। ওকে, আশা করি এবার ক্লিয়ার। হ্যাঁ, দুইটাই সঠিক, দুইটাই সঠিক। তবে চাঁদের ন্যায় মুখ হইলে উপমিত সঠিক, চাঁদ রূপ মুখ হইলে রূপক সঠিক। ঠিক আছে, ব্যাস বাক্য অনুযায়ী তোমার সমাজটা চেঞ্জ হবে। কিন্তু যদি তুমি ব্যাস বাক্যের কথা চিন্তা করো, মিনিংফুল, যদি দুইটা ব্যাস বাক্যই মিনিংফুল হয় তাহলে দুইটাই সঠিক। ঠিক আছে, দুইটা ব্যাস বাক্য মিনিংফুল হলে দুইটাই সঠিক। এরকম কিছু কিছু এক্সেপশন আছে, কিছু কিছু এক্সেপশন আছে, কিছু কিছু এক্সেপশন বা ব্যতিক্রম আছে। ঠিক আছে, এটা যে যা লিখের। বুঝতে পারছি, রাফিয়া করিম নিজেও একটু ধন্দে পড়ে গেছে যে কি বললাম। আচ্ছা, জি ভাইয়া ক্লিয়ার। কারেন্টের জন্য ক্লাস কন্টিনিউ, গত প্রিপোজিশনাল ক্লাসে আমার এমন হয়েছিল, আমি কারেন্টের কারণে ক্লাস কন্টিনিউ করতে পারিনি, যে আফসোস লাগে এরকম টাইমে। আচ্ছা যাই হোক, কর্মধারা আমাদের ক্লিয়ার। এবার আমরা আসি বহুব্রীহি সমাসে। তো যে অংশটা আমরা বলতেছিলাম যে আমরা এতক্ষণ সবগুলো সমাস দেখলাম, এখন আছে আমরা বহুব্রীহি সমাসে। সো বহুব্রীহি সমাসের স্পেশালিটি কি? দ্বন্দ্ব সমাসে আমরা দেখলাম দুটো সমাসের মধ্যে দ্বন্দ্ব লেগে গিয়েছিল। এখন আমরা যখন এরপর দ্বন্দ্ব সমাস পড়ে আমরা দ্বিগু সমাস পড়লাম, কর্মধারয় সমাস পড়লাম, এবং আরেকটা সমাস যেটা তৎপুরুষ সমাস পড়লাম, সবগুলো দেখলাম পরপদের অর্থ প্রধান। বহুব্রীহি সমাস করে কি, তার ক্ষেত্রে সে পূর্বপদের অর্থ প্রদান করে না, পরপদের অর্থ প্রদান করে না, সে তার সাথে যা আছে তাদের কাউরে পাত্তা না দেয়, বাইরের একটা মানুষের পাত্তা দেয়। বাইরের একটা মানুষের অর্থ তার কাছে প্রধান হয়ে ওঠে, তার কাছে পূর্বপদ পরপদ নয়, বরং তৃতীয় পদের অর্থ, তৃতীয় পদের অর্থ প্রাধান্য পেয়ে যায়। ঠিক আছে, তৃতীয় পদের অর্থ তার কাছে প্রাধান্য পেয়ে যায়, এটাকে বহুব্রীহি সমাস বলে, কারণ দুইটা পদের বাহিরেও বহুপদ হয়ে গেছে, বহুপদের অর্থে প্রাধান্য ব্যাপারটা এসে পড়ছে, বহুপদের ইন্টারফারেন্স এসে পড়ছে, সেই অর্থ হিসাবে বহুব্রীহি মনে রাখতে পারি। ওকে, ব্যাস বাক্য, এটা মনে রাখা, ব্যাস বাক্য হচ্ছে পূর্বপদ পরপদ লাস্টে যে বা যা। এখন যারা একটু আগে লাইভ ক্লাসটা দেখছো, যারা দেখছো যে একটু কেটে যাওয়ার আগের অংশটা, তারা দেখছো যে পূর্বপদ প্লাস পরপদ সাথে যে, এই অংশটা তো পরিচিত লাগতেছে উপপদ তৎপুরুষের সাথে। তাহলে ভাই পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে উপপদ তৎপুরুষের ক্ষেত্রে মূল পার্থক্য, বহুব্রীহির দুইটা পদই বিশেষ্য অথবা বিশেষণ হবে, কিন্তু উপপদের দুইটা পদই বিশেষ্য বিশেষণ হবে না। একটা পদ, অ্যাটলিস্ট একটা পদ তোমার ক্রিয়াপদ হবে, একটা পদ ক্রিয়াপদ হবে। উপপদের একটা পদ ক্রিয়াপদ হয়, একটা পদ হয় ক্রিয়াপদ, একটা পদ তোমার ক্রিয়াপদ হয়, কিন্তু বহুব্রীহি সমাসে একটা পদ ক্রিয়াপদ হয় না, দুইটা পদই তোমার কি বলা যায়, বিশেষ্য বা বিশেষণ হয়। ঠিক আছে, সো এখন আমি যেটা বলতেছিলাম ব্যতিহা বহুব্রীহি পড়া বলছিলাম, অনেক দূর চলে যাবো, দেখছি আমার নেট চলে গেছে। সো যাই হোক, মাথা মোটা, এই এখন দেখো মাথা মোটা, তা আমি মাথা মোটা বলতে কি বুঝেছি? মাথাকে বুঝাইতেছি না মোটাকে বুঝাইতেছি? কোনোটাকে বুঝাইতেছি না। মাথা মোটা যার, যে ব্যক্তির মাথা মোটা, আমি সেই ব্যক্তিটাকে বুঝাইতেছি তার মাথা মোটা, মাথা মোটা। ঠিক আছে, যেখানে না মাথার অর্থ প্রধান না মোটার অর্থ প্রধান, মাথা মোটা যার, এটা বহুব্রীহি সমাস। নীল অম্বর যার, নীল অম্বর যার বলতে আমি নীলকে বুঝাইতেছি না, অম্বরকে বুঝাইতেছি না, যার, যে বস্তুটার অম্বর নীল কালার, যে বস্তুটার অম্বর পিত, অম্বর মানে কালার, যে বস্তুটার রং নীল, যে বস্তুটার রং পিত, পিত বা রং হচ্ছে পিত, সেটা হচ্ছে পীতাম্বর, নীলাম্বর, এগুলো হচ্ছে বস্তুকে বুঝাইতেছে, বস্তুকে বুঝাইতেছে। দুই দিকে অপজার, তার যার এই পাশেও পানি ওই পাশেও পানি, ঠিক আছে, এই পাশে উপকূল ওই পাশে উপকূল, দুই দিকে শুরু উপকূল শেষে উপকূল, সেটাকে বলা হয় দ্বীপ। এই দ্বীপ হচ্ছে যেখানে, এটাকে দুই কেউ বুঝাইছে না, অপকেও বুঝাইতেছে না, বুঝাইতেছে একটা বস্তুকে। ঠিক আছে, বুঝাইতেছে একটা বস্তুকে। চার রাস্তার মিলন যেখানে, এখানে চার কেউ বুঝাইছে না, রাস্তাকে বুঝাইছে না, যে জায়গাটা মিলন হইতেছে সেই জায়গাটাকে বুঝাইতেছে, একটা বস্তুকে বুঝাইতেছে। দ্যাটস ওয়াই এই সবগুলো হচ্ছে বহুব্রীহি। ঠিক আছে, একটা পয়েন্ট, চৌরাস্তায় কিন্তু আমরা সমাহার দিয়ে, চার রাস্তার সমাহার দিয়ে লিখলে এটা কিন্তু দ্বিগু সমাস হয়ে যাবে। যদি আমি এটাকে চার রাস্তার সমাহার দিয়ে লিখি তখন এটা দ্বিগু সমাস হয়ে যাবে। আর যদি আমি এটাকে মিলন যেখানে, যেখানে বা যার বা যা দিয়ে লিখি তখন এটা হয়ে যাবে বহুব্রীহি সমাস। বহুব্রীহি ক্লাসিফিকেশন লেখা লাগবে না, শুধু একটা ক্লাসিফিকেশন জেনে রাখবা, ব্যতিহার বহুব্রীহি। এই জিনিসটা আমি বলবো, এই ব্যতিহার বহুব্রীহির ক্ষেত্রে পূর্বপদ পরপদ সেম হয়। ব্যতিহার বহুব্রীহি এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ, এটার ক্ষেত্রে পূর্বপদ পরপদ একই, পূর্বপদ পরপদ একই। যদি আমি উদাহরণ দেই, উদাহরণ হিসেবে আমি লিখবো কানাকানি। জাস্ট আমি একটা উদাহরণ দেই, কানাকানি। কানাকানি কিরকম? কানে কানে যে কথা, কানে কানে যে কথা। এখানে দেখো কানে কানে, পূর্বপদ হচ্ছে কানে, পরপদ হচ্ছে কানে। এরকম ক্ষেত্রে দুইটা পদই যখন সেম হবে এবং লাস্টে যে এর পর একটা এক্সট্রা ওয়ার্ড থাকবে, তখন এটাকে আমরা বলি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার মানে হচ্ছে রিপিটেশন, যখন একটা জিনিস রিপিট হয় সেটাকে ব্যতিহার বলে। ওকে, ব্যতিহার দ্বিতীয় এরকম বলে। সো বহুব্রীহি হচ্ছে এটুকু, বহুব্রীহির টাইপও বলতে গেলে এই একটাই, এর বেশি বহুব্রীহিতে জানার কিছু নাই। ঠিক আছে, বহুব্রীহি কোনটা রিপিট করব? মোহাম্মদ সিয়াম কোনটা রিপিট করব বলো?
রিপিট কইরেন, ও রিপিট কইরেন একটু। আচ্ছা, রাফি ভাইয়ের ফিজিক্স এক্সাম আছে, ছেড়ে দেন। রাফি ভাইয়ের ফিজিক্স এক্সাম দাও, সমস্যা নেই। এই অংশটা রেকর্ডেড করো, ঠিক আছে? এই অংশটা রেকর্ড করো, সমস্যা নেই। রাফি ভাইয়ের এক্সাম বাদ দিয়ে ক্লাস করার দরকার নেই। এক্সাম যদি থাকে এক্সাম দাও, সমস্যা নেই, অংশ রেকর্ডেড থাকবে, আমি পড়া দিতেছি। তাহলে আমি রিপিট করছি বহুব্রীহি, ঠিক আছে? যে জায়গাটা আমি লাইভটা দেখলাম আমার কোন জায়গাটা কাটছে, সেজন্য আমি বহুব্রীহিটা রিপিট করলাম। এখন আসলে আমাদের লাস্ট টাইপ অব্যয়ভাব সমাস। আহারে মানুষ, ও না আলহামদুলিল্লাহ মানুষ সবাই আছে, অনেকেই আছে। সো অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে যেটা হয়, একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সমাস যেটার পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থে প্রাধান্য পায়, অর্থাৎ পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়, দ্য ওয়ান অ্যান্ড অনলি সমাস। একটা মাত্র সমাস পাওয়া গেছে যেটার পূর্ব পদের অর্থটা প্রধান হয়ে যায়, সেটাকে বলা অব্যয়ভাব সমাস। এবং পূর্বপদ থাকে অব্যয়। অব্যয় কি? অতি, অনু, আ, উপ, নির, পরফি, এগুলা নরমালি থাকে অব্যয়ভাব সমাস। ছোটখাটো অব্যয়গুলো থাকে। অব্যয় হচ্ছে কনজাংশন, একটার সাথে একটাকে যুক্ত করে যেটা। অব্যয়ভাব সমাসটা কি একটু টাফ। অব্যয়ভাব সমাসটার ক্ষেত্রে কি এখানে মুখস্থ বেশি, এটা বলবো একটু মনোযোগ দিয়ে পড়বে, এখানে মুখস্থ করে একটু রিডিং দিবা, এটা সেভাবে হয়ে যাবে। এখন দেখো অব্যয়ভাব সমাস কি অর্থে বসে, এই যে এইগুলা উপসর্গ, এগুলো উপসর্গ হিসেবে বসে, কিন্তু অব্যয়ভাবের ক্ষেত্রে মানে এইগুলা থাকে, এগুলো তো উপসর্গ সব, ঠিক আছে? এগুলো হচ্ছে সব উপসর্গ, এগুলো কিন্তু উপসর্গ, এগুলো কিন্তু সব উপসর্গ। কিন্তু অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে এগুলা বিভিন্ন অব্যয়ের অর্থে বসে, বিভিন্ন অব্যয়ের অর্থে এই উপসর্গগুলা বসে, অব্যয় অর্থে এই উপসর্গগুলো বসে। যেমন ঈষৎ একটা অব্যয়, ঈষৎ অর্থে বসতেছে আ রক্তিম, এই যে আ হচ্ছে একটা উপসর্গ। আ রক্তিম মানে কি? ঈষৎ রক্তিম। পর্যন্ত অর্থে বসতেছে আমরণ, মরণ পর্যন্ত। আজীবন, জীবন পর্যন্ত। তারপর হচ্ছে তোমার কি বলা যায়, আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। তারপর কি বলা যায়, আকণ্ঠ, আমরণ, আজীবন, এই কটাই থাক। অভাব অর্থে বোঝায় আলুনি, এখানে আ বলতে অভাব বুঝেছে, আলুনি, লুনের অভাব। লুন মানে হচ্ছে নুন বা লবণ, লবণের অভাব। তকে তো লবণ না হলে আমরা বলি আলুনি হয়ে গেছে, যে আলুনি বা নুন থেকে আসে লুন, লুনের অভাব, আলুনি। ভাতের অভাব, হা ভাত, এই যে হাটা হচ্ছে তোমার উপসর্গ, কিন্তু অভাব অর্থে, অব্যয় অর্থে উপসর্গটা বসেছে, এগুলো হচ্ছে অব্যয়ভাব সমাস। সমীপে অর্থে, কণ্ঠের সমীপে, উপকণ্ঠ, উপ হচ্ছে উপসর্গ। অনতিক্রম্যতা, অতিক্রম করতে পারি না। যথারীতি, রীতিকে অতিক্রম না করে। যথাবিধি, বিধিকে অতিক্রম না করে। যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে। এরকম ক্ষেত্রে এগুলো হচ্ছে অব্যয়ভাব সমাস, এগুলো হচ্ছে অব্যয়ভাব সমাস, ঠিক আছে? তারপর হচ্ছে সদৃশ অর্থে, সদৃশ অর্থে বসতে পারে, সদৃশ অর্থে অব্যয়ভাব সমাস হয়। অব্যয়ভাব, অব্যয়ের ভাবটাকে ধারণ করে এমন সমাস। উপবন, বনের সদৃশ। উপজেলা, জেলার সদৃশ। তারপর হচ্ছে কি বলা যায়, উপশহর, শহরের সদৃশ, শহরের মতো, বনের মতো, জেলার মতো, এই অর্থে সদৃশ অর্থে অব্যয়ভাব সমাস বসে। পশ্চাৎ অর্থে, পশ্চাৎ অর্থে, রণন অর্থে না, এইটা আমি ভুল লিখছি, এই দুটো ভুল লিখছি, এটা এইখানে হবে। পশ্চাৎ অর্থে হচ্ছে এটা, অনুরণন, রণনের পশ্চাৎ, এটা হচ্ছে একমাত্র রণনের পশ্চাৎ, যেটা এটা হচ্ছে একমাত্র রণনের পশ্চাৎ। এই একটা মাত্র উদাহরণ পশ্চাৎ অর্থে বসে, আর কোনো উদাহরণ দরকার নেই। অব্যয়ভাব সমাজটা একটু মনোযোগ দিয়ে পড়ে, এখানে একটু মানে ব্যতিক্রম টাইপের জিনিসপত্র একটু বেশি, এগুলো একটু খেয়াল করে পড়লেই পারবা। সমাস মোটামুটি এ পর্যন্তই শেষ। যারা লাইভ আছো তারা জানো তো সমাসের শুরুর অংশটা যারা করছে, এই অংশ যারা করতেছো, সমাস মোটামুটি ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা বুঝতে কনফিউশন কাজ করবে? তোমাকে উপসর্গ জিজ্ঞেস করবে না, কনফিউশনে কিছু নাই। তোমাকে উপসর্গ জিজ্ঞেস করবে না, তোমাকে দিয়ে দিবে কি, তোমাকে শব্দ দিবে। উপজেলা, শব্দ দিবে উপজেলা, তুমি দেখতেছো। আচ্ছা, এখানে একটা উপসর্গ আছে, আমি এটা পড়ে গেছি। উপসর্গ, উপজেলা মানে কি? উপজেলা মানে হচ্ছে জেলার মতো, জেলার সদৃশ, জেলার মতো একটা জিনিস। তো ঠিক আছে, আমি লিখে দিলাম জেলার সদৃশ, জেলার সদৃশ। এর অর্থ কি? এখানে উপসর্গটা, এই উপসর্গটা সদৃশ অর্থে বসতেছে, অর্থাৎ এটা হচ্ছে অব্যয়ভাব। ওকে, এইভাবে জিনিসটা অ্যান্সার করবা। তোমার উপসর্গ হবে না সমাস হবে এটা ভাবার কোনো কারণ নেই, উপসর্গ থেকে রিটেন আসবে, ঠিক আছে? উপসর্গ থেকে যেটা আসবে সেটা রিটেন আসবে। উপসর্গ আমি যে কোনো একটা ক্লাসে সময় করে জাস্ট ছোট্ট করে দেখা দিব, উপসর্গ থেকে রিটেন আসবে, উপসর্গ থেকে রিটেন আসবে, ঠিক আছে? উপসর্গ থেকে রিটেন আসবে, উপসর্গ থেকে তোমার এরকম ছোট ছোট অংশ আসবে, উপসর্গ থেকে রিটেন আসবে। আর যদি আসেও তাহলে হয়তো বলো বাক্য রচনা করতে, বড় জোর যদি একটু কোশ্চেন উল্টায় দেয়, তোমাদের বেলা বাস দিতে চায়, সর্বোচ্চ একটা উপসর্গ দিয়ে বলবো উপসর্গ শব্দ গঠন করে বাক্য রচনা করো, এটা দিবে, এর বেশি কিছু দিবে না, ঠিক আছে? সো উপসর্গ নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, উপসর্গ নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তোমাকে যদি এরকম বলে উপজেলা, এরকম ভাবে যদি কোনো উপসর্গ দিয়ে দেয়, তখন এই উপসর্গটা কিসের, কোন অব্যয়ের অর্থে বসছে, সে অব্যয়টা লিখে দিবা, আর সমাস লিখে দিবা, অব্যয় ভাব। একটু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলে মোটামুটি এটা পেরে যাবা, ঠিক আছে? এবার হ্যাঁ, তাপসী দাস এবার বুঝছে। এবার আসো আজকে লাস্ট স্লাইড, ছোট্ট করে একটু প্র্যাকটিস করা চলে যায়, ঠিক আছে? এই জিনিসটা একটু প্র্যাকটিস জায়গায় রাখছি,
চলে যাই। আচ্ছা দেখো, উড়না জাল, উড়না মানে হচ্ছে মাকড়সা, উড়না মানে হচ্ছে মাকড়সা, ঠিক আছে, উড়না মানে হচ্ছে মাকড়সা, উড়না মানে হচ্ছে মাকড়সা, মানে কি মাকড়সার জাল। এখানে কিন্তু উড়নার জাল আমি বলতে পারি, কিন্তু উড়নার জাল কিন্তু ব্যাপারটা এমন না। মাকড়সা যে জালটা মানে মাকড়সার জাল, বা এই জালে মাকড়সা থাকে, মানে এই জালটা মাকড়সা বানায়, সেই অর্থে আসছে। তো আমি এখানে লিখতে পারি উড়না নির্মিত জাল, উড়না নির্মিত জাল। এখন দেখো আমি লিখলাম উড়না নির্মিত জাল, এই যে আমি পূর্বপদ লিখলাম পরপদ লিখলাম, মাঝখানে এমন একটা ওয়ার্ড লিখছি যেটা পুরো ইউনিক একটা ওয়ার্ড, ইউনিক একটা ওয়ার্ড, মধ্যপদ লিখছি। মধ্যপদ কোথায় থাকে? মধ্যপদলোপী কর্মধারয় থাকে। মধ্যপদ যখনই আসবে তখন এটা হয়ে যাবে মধ্যপদলোপী কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, ঠিক আছে, মধ্যপদলোপী কর্মধারয়। না বুঝার কিছু না, আমি সব পড়ায় আসছি, ঠিক আছে। কোনো কিছু না বুঝলে ক্লাসের অংশটা রিভাইন্ড করে দেখে ফেলবা, ইউটিউবে আপলোড হওয়ার সময় এটা একসাথে যুক্ত হয়ে আপলোড হবে। আচ্ছা, অত্যাচার, অত্যাচার, অত্যাচারকে আমি কি বলতে পারি? অত্যাচারকে আমি কিভাবে বলতে পারি? আচ্ছা, অত্যাচার এটা কি রকম হইতে পারে আমি এটুকু বুঝতেছি। আচ্ছা, অত্যাচার আমি তো এটাকে দ্বন্দ্বতে ফেলতে পারতেছি না, দ্বিগুতে সমাহার হিসেবে ফেলতে পারতেছি না, তৎপুরুষেও এটা যায় না, কোনো কিছুর সাথে এটা বিভক্তি লুপ্ত হয় এমন হয়নি, কর্মধারয় হয়। যে অতি যে আচার, আচ্ছা দুইটা জিনিস এখানে হয়। অত্যাচারের ক্ষেত্রে আমি বলতে পারি অতি যে আচার, অতি যে আচার মানে কোন একটা আচরণ আমি এক্সট্রিমলি করে ফেলছি, অতি যে আচার। শুরু থেকে আস্তে আস্তে মনে হচ্ছে না, সাধারণ কর্মধারা দিয়ে আস্তে আস্তে যাই অতি যে আচার, যে অতি যে আচার, যেটা তো হয়, অতি যে আচার কি হয়? হয়। তাহলে হচ্ছে যে আচার বা যে ব্যবহারটা অতিরিক্ত চলে গেছে সেটাকে বলা হয় অত্যাচার। তো এটা হচ্ছে আমার অতি যে আচার, এটা হচ্ছে আমার সাধারণ কর্মধারা, ঠিক আছে, সাধারণ কর্মধারা, এটাই কিন্তু অ্যান্সার, অতি যে আচার। অনাদর, অনাদর, এই যে যখন অনা অংশটা আসবে, অনা অংশটা আমি কি বলছিলাম, এরকম থাকলে আমরা বসাবো নয় বা নাই। তো অনাদর আমরা কি বলবো? নাই আদর, বা নয় আদর আমরা বলবো নাই আদর। তো এরকম ক্ষেত্রে যখন এরকম নাই বা নয় অর্থক কিছু বসবে তখন এটা হয়ে যাবে নয় তৎপুরুষ, তখন এটা হয়ে যাবে নয় তৎপুরুষ, ঠিক আছে, এটা হচ্ছে নয় তৎপুরুষ। তোমরা কমেন্টে উত্তর দিতে থাকো, কমেন্টে উত্তর দিতে থাকো। বট গাছ, আচ্ছা বট গাছ মানে কি? বটের গাছ না, বট ও গাছ না, তাহলে দ্বন্দ্ব না, বট গাছের সমাহার না, তাহলে বট হলে যদি সমাহার হইতো তাহলে শুরুতে একটা সংখ্যা থাকতো, সংখ্যা টংখ্যা নাই। তাহলে এটা কি হইতে পারে? কর্মধারা যদি বট যে গাছ, বট গাছ না, এটা হবে বট নামক গাছ। আমি তোমাদের এই কারণেই জাস্ট এই মধ্যপদলোপী কর্মধারাটা পড়তে বলছি, কারণ এইখানে এমন এমন ইউনিক ওয়ার্ড এসে পড়ে যেগুলো তোমার মাথায় হয়তো আগে না পড়লে কোনোদিন আসতো না। বট নামক গাছ, এই নামক ওয়ার্ডটা তুমি বুঝতা, বট নামের একটা গাছ, বট নামক গাছ, এই যে একটা ইউনিক মধ্যপদ, এই কারণে এটা আবার হচ্ছে মধ্যপদলোপী কর্মধারা, এটা হচ্ছে আবার মধ্যপদলোপী কর্মধারা, মধ্যপদলোপী কর্মধারা, ঠিক আছে, মধ্যপদলোপী কর্মধারা। দেশান্তর, আচ্ছা দেশান্তর এটা হচ্ছে একটু ইউনিক। দেশান্তরটা হচ্ছে এটার, দেশান্তরটা হচ্ছে নিত্য সমাজ, দেশান্তরটা হচ্ছে নিত্য সমাজ, এটা আমি একটু হলুদ কালি দিয়ে লিখে দেখাই। দেশান্তরটা হচ্ছে নিত্য সমাজ, আরে দেশান্তরটা হচ্ছে নিত্য সমাজ, আমি কেন ইরেজার নিলাম? দেশান্তরটা হচ্ছে নিত্য সমাস। যখন এরকম অন্তর শব্দটা থাকবে, যখন এরকম অন্তর শব্দটা থাকবে, অন্তর শব্দটা থাকবে, দেশ যোগ অন্তর, মতান্তর, তেপান্তর না সরি, মতান্তর, তারপর হচ্ছে দেশান্তর, তারপর গ্রামান্তর, তারপর হচ্ছে কালান্তর, এই অন্তরের ক্ষেত্রে এটা বসবে অন্য দেশ, অন্য মত, অন্য কাল। এই যে অন্য দিয়ে লিখতেছি না, এই একটা স্পেসিফিক ফরম্যাটই হচ্ছে নিত্য সমাস, জাস্ট এই একটা স্পেসিফিক ফরম্যাটের বাইরে আর নিত্য সমাস হয় না। সো নিত্য সমাসের এই একটাই টাইপ, এটাই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি টাইপ। আমি পাশে লিখেও দিই নিত্য সমাস ওয়ান অ্যান্ড অনলি টাইপ, বা আচ্ছা আমি এটাকে লিখি একমাত্র টাইপ, আমি এটাকে লিখি একমাত্র টাইপ, ঠিক আছে, একমাত্র টাইপ, এটা হচ্ছে একমাত্র টাইপ। নিত্য সমাসের একমাত্র টাইপ হচ্ছে এটা, নিত্য সমাসের একমাত্র টাইপ, এর বেশি আর কোনো টাইপ নেই, এজন্য আমি আছি। দুঃখ সাগর, দুঃখ কিন্তু সাগরের মতো না, আমি দুঃখকে সাগরের সাথে রূপক অর্থে তুলনা করতেছি, তাহলে এটা কি হবে? দুঃখকে যখন আমি সাগরের সাথে রূপক অর্থে তুলনা করবো তখন এটা হয়ে যাবে কি? দুঃখ রূপ সাগর, দুঃখ রূপ সাগর, দুঃখ রূপ সাগর, অর্থাৎ এটা হয়ে গেছে রূপক কর্মধারা, এটা হয়ে গেছে রূপক কর্মধারা, এটা হয়ে গেছে রূপক কর্মধারা, এটা হয়ে গেছে রূপক কর্মধারা। অকাল পক্ষ, অকাল পক্ষ এটা কি? তোমার অকাল যে পক্ষ না, সে অকালে পেকে গেছে, সে অকালে পেকে গেছে, ঠিক আছে, তার কাল হয়নি তো বসে পেকে গেছে। তো আমি এটাকে লিখতে পারি নর্মালি কি লিখবো? অকাল পক্ষকে আমি যদি ভেঙে লিখতে যাই, ভেঙে লিখতে গেলে জাস্ট হচ্ছে অকালে পক্ষ, সে অকালে পক্ষ, ঠিক আছে, অকালে পক্ষ, সে কালের আগে পেয়ে গেছে। এই যে অকালে, এখানে এ বসছে, এ কোন বিভক্তি? আমরা কোন বিভক্তি পড়ছিলাম? কে দ্বারা জন্য হতে রতে, কে দ্বারা জন্য হতে রতে। এখন এই তের মধ্যে কিন্তু তিনটা আছে, এ অন্তস্থীয় তে, এ অন্তস্থীয় তে, এ অন্তস্থীয় তে, ঠিক আছে, এ অন্তস্থীয় তে আছে।
এরকম ক্ষেত্রে যখন হবে, তো আমি কি বলছি, কে দ্বারা জন্য হতে রতে, কে দ্বারা জন্য হতে রতে, এই তেটা হচ্ছে একদম লাস্টে, 2 3 4 5 6 7, এটা সপ্তমী বিভক্তি, তাহলে এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। আচ্ছা, আর হচ্ছে লাস্টের, আচ্ছা লাস্টের 3টা তোমরা উত্তর দিবা, আমি জাস্ট এই ছাত্রাবাসটা বলি। ছাত্রাবাসটা হচ্ছে মধ্যপল্লবী কর্মধারা মনে হইতে পারে, বাট এটা কিন্তু এটা না, মধ্যপল্লবী কর্মধারা না, এটা হচ্ছে তোমার মধ্যপল্লবী কর্মধারয় না, এটা হচ্ছে তৎপুরুষ, বাট একটু ডিফারেন্ট, এটা হচ্ছে ছাত্রদের জন্য আবাস। ওই যে আমি বলছিলাম না, কে দ্বারা জন্য হতে 2 3 4, কে দ্বারা জন্য হতে, সো এই হচ্ছে সেই কে দ্বারা জন্য হতে, এই যে জন্য চতুর্থী, এই যে জন্য চতুর্থী তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ। তারপর হচ্ছে আগাগোড়া, আগাগোড়া, আগা থেকে গোড়া, আগা থেকে গোড়া, আগা থেকে গোড়া, আগাকে গোড়া না, বা আগার জন্য গোড়া না, এটা হচ্ছে আগা থেকে গোড়া। থেকে মানে কি, আগা হতে গোড়া, কে দ্বারা জন্য হতে, কে দ্বারা জন্য হতে, হতে থেকেছে সেম অর্থ, সো জন্য হতে, এটা কয় নাম্বারে, 2 3 4 5, 5 নম্বরে, এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ, এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ। লাস্টের 2টা তোমরা একটু উত্তর দাও, আমি একটু দেখি, লাস্টের 2টা তোমরা একটু উত্তর দাও। উপমান, আচ্ছা লাস্টটা বুঝো নাই, লাস্টটা বুঝো নাই, জলদ মানে কি, জলদ মানে কি তোমরা বুঝো নাই? কি ব্যাপার, হ্যালো? আচ্ছা ঠিক আছে, আমার ভয়েস ঠিক আছে, হ্যাঁ। জলদ মানে কি বুঝো নাই, ওকে সমস্যা নেই, আমি দেখায় দেই। আগাগোড়া, আগা থেকে গোড়া, ভ্রমর কৃষ্ণ, ভ্রমর কৃষ্ণ, ভ্রমর কৃষ্ণ মানে কি, ভ্রমর, ভ্রমরের ন্যায় কৃষ্ণ, ভ্রমরের ন্যায় কৃষ্ণ, ভ্রমরের ন্যায় কৃষ্ণ, ভ্রমর মানে মৌমাছি, মৌমাছির মতো কালো, তো এখানে ন্যায় বসছে। এখন ন্যায় যখন বসে, পূর্বপদ এবং পরপদ মাঝখানে যখন ন্যায় বা মতো, ভ্রমরের ন্যায় কৃষ্ণ বলতে ভ্রমরের মতো, এই মতো অর্থে বসছে, তখন আমি দেখবো যে তোমার সেই কর্মধারাটা, আমি তো বুঝতেছি এটা কর্মধারা, উপমিত না উপমান, কৃষ্ণ কালো, এই কালো ওয়ার্ডটা কি একটা নিজে বিশেষ্য নাকি কোনো একটা বিশেষ্য অবস্থা বোঝায়? কৃষ্ণ বলতে কালো বলতে সে কিন্তু একটা বিশেষের অবস্থা বোঝায়, সে কিন্তু বিশেষের রংটা আইডেন্টিফাই করছে, মডিফাই করতেছে, সো সে একটা বিশেষণ। তো বিশেষণ লাস্টে ন আছে, উপমান লাস্টে ন আছে, অর্থাৎ এই ভ্রমণের ন্যায় কৃষ্ণ, এটা হচ্ছে উপমান কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমান কর্মধারায় গেল। আর হচ্ছে জলদ, এই জিনিসটা অনেকেই বুঝতেছো না, জলদ হচ্ছে জল দেয় যে, জল দেয় যে, যে জল দেয় তাকে জলদ বলে, তো জল দেয় যে, এখন এটা কি বহুব্রীহি হবে? খেয়াল করে দেখি, বহুব্রীহির ক্ষেত্রে কি হবে, বহুব্রীহির ক্ষেত্রে এই জল দেয় যে, এই দুইটাই বিশেষ্য হবে, এখানে জল বিশেষ্য, কিন্তু দেয় বিশেষ্য না, দেয় হচ্ছে ক্রিয়াপদ, দেয় হচ্ছে একটা ক্রিয়াপদ, দেয় হচ্ছে একটা ক্রিয়াপদ। আর যখন এরকম ক্রিয়াপদ থাকবে, যখন এরকম ক্রিয়াপদ এসে পড়বে, তখন এটা হয়ে যাবে জল দেয় যে, এটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ, এটা হয়ে যাবে আমাদের উপপদ তৎপুরুষ, এটা হয়ে যাবে আমাদের উপপদ তৎপুরুষ, কারণ ক্রিয়াপদ বসছে, কারণ ক্রিয়াপদ বসছে, ঠিক আছে, কারণ ক্রিয়াপদ বসছে। সো এই ছিল একটা টোটাল সলভ, সব রকম সমাসের উদাহরণ দিয়ে, দ্বন্দ্ব আর দ্বিগুটা আনিনি, কারণ দ্বন্দ্ব দ্বিগু সহজ, বাকি যেগুলোর মধ্যে কনফিউশন প্যাচ লাগে সেরকম কয়েকটা নিয়ে আসছি, এবং এই সবগুলাই বোর্ড কোশ্চেনে আসা কোশ্চেন। সো এরকম ভাবে তুমি যদি সমাস প্র্যাকটিস করো বোর্ডে আসার পর এইভাবে জাস্ট লিখো, প্রদ্যপদ ব্যাসবাক্য সমাজে তুমি জাস্ট এভাবে লিখে যাও, ইনশাল্লাহ সমাসে 5-এ 5 তুমি ইজিলি পাবা, ঠিক আছে। উপপদ, হ্যাঁ উপপদ, আচ্ছা। সো আজকের ক্লাসটা এ পর্যন্তই শেষ, ঠিক আছে। এই একটুর জন্য আমি লাইভে আবার আসছি, এখন তোমরা আমাকে জানাও সমাসের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যারা যারা করছো, তোমাদের আর কারো কোনো কোশ্চেন, কারো কোনো জিজ্ঞাসা, সমাস কি এখন একটু ইজিয়ার লাগে, একটু জানাও আমাকে। তাপসী দাস, মোহাম্মদ সিয়াম, এনারা রেগুলার স্টুডেন্ট, একটু বলো তো, মোটামুটি ক্লিয়ার এখন সমাস? আর কারণ আর কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন যেটা আমি আবার রিপিট করবো এমন কিছু আছে? ধন্যবাদ ভাইয়া, ক্লিয়ার আছে মোহাম্মদ সিয়াম, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা ইজি, আলহামদুলিল্লাহ। আমার মেডিকেলের ক্লাস শুরু হয়ে গেছে, সকাল 8টা থেকে 8টা পর্যন্ত ক্লাস, ক্লাস করে বাসায় এসেই খেয়ে দেয়ে ছোট্ট একটা ঘুম দিছি নিজের রিফ্রেশমেন্টের জন্য, ঘুম দিয়ে উঠে নামাজ পড়ে আমি এসে পড়ছি অফিসে। মেডিকেলে পড়া কিন্তু বাকি, আমি পড়তে পড়তে আসছি, ঠিক আছে, আমাদের পড়াশোনা শুরু হয়ে গেছে, আমি পড়তে পড়তে আসছি, নিজেও পড়তেছি তোমাদেরও পড়াই দিচ্ছি, ঠিক আছে। তোমাদের জন্য আমি কষ্ট করতেছি, তোমাদেরও কষ্ট করতে হবে, শুধুমাত্র তোমরা যেন ভালো রেজাল্ট করো, তোমাদের কাছে যেন কঠিন টপিক ইজি হয়ে যায়, সেজন্য আমি নিজের উপর ডাবল প্রেশার নিতেছি, ঠিক আছে। তো আমি চাই না এই প্রেশারটা তোমাদের, তোমরা পরিশ্রম নিতেছো, আমি পরিশ্রম করছি, কারো পরিশ্রমে বিফলে যাক, তোমাদেরকে খাটতে হবে, ঠিক আছে। এখন এই কটা দেখছো, লেকচার পিডিএফ আমি এক্ষুনি দিয়ে দিব, লেকচার পিডিএফটা পড়বা, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা,
পরিশ্রম করবা, ইনশাল্লাহ ভালো ফল পাবা, ঠিক আছে? সো না না, না আমি ফাইনাল ইয়ারে না, আমি মাত্র চান্স পাইছি, আমি মাত্র ফার্স্ট ইয়ারে, আমার ক্লাস মাত্র শুরু হয়েছে, ফাইনাল ইয়ার না। এত সিনিয়র লাগে আমারে, তো বয়স বাড়া দিবি আমার, যা, আমি এত সিনিয়র না, আমি ছোট ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ দোয়া রাখবো বেশি বেশি, তোর আমার জন্য দোয়া রাখিস। ঠিক আছে তাহলে আজকের লাইফটা এই পর্যন্তই, ছোট করেই, মানে পরে আবার আসা হলো, সমাজটা আমি একবারে ক্লিয়ার করে দিলাম, যখন ইউটিউবে আপলোড হবে একসাথে পুরোটা আপলোড হবে। সো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল রাফি ভাইয়ার ক্লাস, পরশু আবার আমার সাথে দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ।